প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবকিছু ঠিক আছে ভাই? জি স্যার, ঠিক আছে। সাউন্ড? জি, সাউন্ডও ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট বা কমপ্লিট নোট হতে, এবং সাবজেক্ট পড়ছি ফৌজদারি কার্যবিধি বা দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। আজকে টপিক 5, ফ্রেমিং চার্জ, চার্জ গঠন বা অভিযোগ গঠন বা অভিযোগ প্রণয়ন। এখানে ধারা যেগুলো প্রতিফলিত হয়েছে, ধারা 4-1 221 থেকে শুরু করে 224, 25, 232 থেকে 239, 241 এবং 535, এই সেকশনগুলো আমাদেরকে এমসিকিউ নোটে যদি একটু দেখে নিই, তাহলে এটার উত্তর বুঝতে আরো সুবিধা হবে। মানে এই ধারাগুলোকে টার্গেট করেই এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। 10টি প্রশ্ন আছে এখানে। প্রথম প্রশ্ন, অভিযোগ বা দোষারোপ বা চার্জ কাকে বলে? চার্জের প্রয়োজনীয় কোন কোন বিষয় উল্লেখ করতে হবে? অর্থাৎ এই প্রশ্নের পার্ট হচ্ছে দুইটা, একটা চার্জ কাকে বলে এবং চার্জের উপাদান। চার্জ যে কোনো প্রকারের ফৌজদারি মামলার বিচার কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতাই হলো চার্জ। যেমন বিয়ের আগে গায়ে হলুদ দিতে হয়, তেমনি বিচার শুরুর আগে চার্জ গঠন করতে হয়। সিআরপিসির 4-1 ধারায় অভিযোগ বা দোষারোপ বা চার্জকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখন প্রশ্নে যদি চার্জ আসে, শুধু চার্জ লিখবেন, এই যে বা ব্যবহার করার দরকার নেই, অভিযোগ দোষারোপ এগুলো ব্যবহার করার দরকার নেই। আর যদি অভিযোগ জি। কাকে বলে আসে, অভিযোগই লিখবেন। এখানে কি আচ্ছা। ভাষা ব্যবহার করে আসবে সেইটা তো আমি বলতে পারবো না। যদি এই চার্জটা আসে, তাহলে চার্জ বা অভিযোগ গঠন যেটা আসুক না কেন সেইভাবে যেন লিখতে পারেন, তাই। এখন যদি আপনি সবগুলোই শব্দ ব্যবহার করেন তাও সমস্যা নেই, আরো ভালো। অন্তত একটা শব্দ ব্যবহার করতে হবে যেটা প্রশ্নে আসবে সেটা। অত্র ধারার বিধান মতে চার্জ অর্থ একাধিক দফা সংবলিত অভিযোগের ক্ষেত্রে যে কোনো দফা অন্তর্ভুক্ত হবে। অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দানের জন্য আনীত অভিযোগের প্রতি তার দৃষ্টি আকর্ষণের ব্যবস্থাই হলো চার্জ। চার্জের সময় জিজ্ঞাসা করা হয় যে আপনি দোষী না নির্দোষ, এগুলো। হ্যাঁ, জি। চার্জে প্রয়োজনীয় যে সকল বিষয় উল্লেখ করতে হবে। তাহলে চার্জের যে উপাদান সেটা আমরা পাবো সিআরপিসির 121 থেকে 124 ধারায়। হ্যাঁ, নিম্নলিখিত বিষয়সমূহ চার্জে উল্লেখ থাকা জরুরি। কি কি? 1 নম্বর, অপরাধের নাম সহ বিবরণ থাকতে হবে। অর্থাৎ আপনি এই অপরাধটা করেছেন এই জায়গায়, এই কয়টা এই এই সময়, হ্যাঁ, এরকম। তারপরে যে কোনো অপরাধের কোনো নির্দিষ্ট নাম দণ্ডবিধিতে নাই, সে অপরাধের সংজ্ঞা সহ বিবরণ থাকবে। হ্যাঁ, যদি দণ্ডবিধির জি। হয়, তাহলে দণ্ডবিধিতে যদি নাম না থাকে, তাহলে বিশেষ অপরাধে আছে, সেক্ষেত্রে সেই আইনের নাম দিতে হবে। যে আইনের অধীন অপরাধ সংগঠিত হয়েছে তার শাস্তির ধারা উল্লেখ করতে হবে। শাস্তির ধারাটা উল্লেখ করাটা কি মাস্ট? ঠিক আছে। জি। সংশ্লিষ্ট অপরাধী সংগঠনের শর্তাবলী উল্লেখ করতে হবে। চার্জ ইংরেজি অথবা আদালতের ভাষায় লিখিত হবে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে না যে চার্জের ভাষা কি হবে? জি। একই জি। প্রকৃতির অপরাধের জন্য অভিযুক্ত আসামি পূর্বে দণ্ডিত হলে পূর্বদণ্ড সম্পর্কে উল্লেখ করতে হবে। হ্যাঁ, সেটাকে পিসিপিআর বলে। পিসিপিআর মানে পূর্বে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটা। এই পিসিপিআর না বুঝলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, কিন্তু যারা কোর্টে যান পিসিপিআর কি জিনিস তারা ভালোভাবেই বুঝেন। অপরাধ সংঘটনের স্থান, তারিখ ও সময় সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে চার্জে। হ্যাঁ, জি। অপরাধ সংঘটনের পদ্ধতি উল্লেখ করতে হবে, কিভাবে অপরাধ করেছে। যে আইনের অধীন চার্জ গঠন করা হবে, অপরাধের অর্থ উক্ত আইন অনুসারে হতে হবে। পরিশেষে চার্জ গঠনের সময় অভিযুক্ত আসামির অপরাধ স্বীকার করে কিনা তা জিজ্ঞাসা করতে হবে। বলেন আপনি দোষী না নির্দোষ, এভাবে জিজ্ঞাসা করে। চার্জ গঠনের উদ্দেশ্য কি? চার্জ গঠন সংক্রান্ত আইন আলোচনা করুন। এই প্রশ্নটা বড় প্রশ্ন, 10 নম্বরের জন্য চলে আসতে পারে। উদ্দেশ্য, ফৌজদারি মামলায় বিচার কার্য শুরু পূর্বে, এই কথাটা আমরা এর আগে পড়লাম। হ্যাঁ,
ঠিক পূর্ব মুহূর্তে চার্জ গঠন করা খুবই জরুরি, কেননা চার্জে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি দ্বারা সংঘটিত কথিত বা দাবিকৃত অপরাধের বিবরণ থাকে। চার্জের উপর ভিত্তি করে কোনো অভিযুক্ত ব্যক্তির অপরাধের বিচার করা হয়। কোনো মামলায় চার্জ গঠন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, মানে চার্জ গঠনটা কি মাস্ট, তাই না? জি। নিম্নে চার্জ গঠনের উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করা হলো। কেন চার্জ গঠন করা হয় সে সম্পর্কে কিছু সূচনামূলক বক্তব্য দিলাম। এরপরে পয়েন্ট পয়েন্ট আকারে লিখলে নম্বর বেশি পাওয়া যায়, তাই না? জি। চার্জ গঠনের মাধ্যমে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তার পরিচয় জানা যায়। তার মানে সঠিক ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন হচ্ছে কিনা সেটা। চার্জ গঠনের মাধ্যমে মূল অভিযোগ সম্পর্কে জানা যায়, কি বিষয়ে অভিযোগ করা হচ্ছে। একটা আসামি চার পাঁচটা মামলা একসাথে থাকতে পারে, সে যেন বুঝতে পারে কোন মামলায় তার চার্জ গঠন করা হচ্ছে আজকে। চার্জ গঠনের মাধ্যমে মামলা একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে চলতে থাকে, যার ফলে জটিলতা পরিহার করা যায়। চার্জ গঠনের মাধ্যমে অপরাধ কে কিভাবে সংগঠিত করেছিল তা জানা যায়, মানে যেটা অভিযোগে বা তদন্ত রিপোর্টে যেটা চার্জশিটে আসছে সেটার ভিত্তিতে, অর্থাৎ বাদীপক্ষের দাবিকৃত বর্ণনা অনুসারে যে জি। অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধ সম্পর্কে আইন কি বলে তা চার্জ গঠনের মাধ্যমে জানা যায়। চার্জ গঠনের সময় কোনো অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের সুযোগ লাভ করে, মানে নির্দোষ বলার সুযোগ পায়। এ হচ্ছে উদ্দেশ্য। এবার এখানেও আরো দুই তিন লাইন দিয়েছি এই অংশের উপসংহার হিসেবে। এছাড়াও চার্জ গঠনের অন্যতম উদ্দেশ্য হলো অভিযুক্ত ব্যক্তিকে বিচার কার্যক্রম শুরু পূর্ব মুহূর্তে দোষ স্বীকারের সুযোগ দান করা। আত্মপক্ষ সমর্থন মানে নির্দোষ বলা, দোষ স্বীকার করলে তার তো সাজা হয়ে যাবে, তাই না? জি। এবং সেই মামলার আর কি হবে না, বিচারই হবে না। বিচার মানে সাক্ষী গ্রহণ করা হবে না, দোষ স্বীকার করলে সেখানেই মামলা রায় হয়ে যাবে। চার্জ গঠনের সময় আসামি দোষ স্বীকার করলে সে মোতাবেক আসামিকে সাজা প্রদান করে বিচার কার্য সমাপ্ত ঘোষণা করা হয়, একটু আগে যেটা বলছিলাম। এই ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হয় না, বিধায় মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যায়। তাহলে দোষ স্বীকার করলে সাধারণত পরে মামলায় যদি সাজা হয় তার থেকে একটু কম সাজা দেয়, কারণ দোষ স্বীকার করলে অনেক কাজ বিচারককে করা লাগলো না, মামলা দ্রুত শেষ হলো এবং সাক্ষ্য গ্রহণের মতো জটিল কাজগুলো আর করা লাগছে না। তাই একটু সন্তুষ্ট হয়েও অন্তত সাজা 1 বছর হলেও কম দিয়ে দেয়। যেখানে 5 বছর হতো সেখানে 4 বছর দিয়ে দিল, এরকম। জি। চার্জ গঠন সংক্রান্ত আইন প্রশ্নের প্রথম পার্ট শেষ, দ্বিতীয় পার্ট শুরু হলো, আলোচনা করা হলো। হ্যাঁ, ধারা 233 সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গ্রহণ করতে হবে, এটা এমসিকিউ নোটেও মোটামুটি এরকম ভাবেই ছিল। অত্র কার্যবিধির 234, 235, 236 ও 239 ধারা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে প্রতিটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করে পৃথক বিচার করা যাবে। মামলা একটা হবে কিন্তু অভিযোগ বা চার্জ একাধিক হবে, এবং প্রতিটা চার্জের জন্য আলাদা আলাদা বিচার করে আলাদা আলাদা কি দেওয়া যাবে, সাজা দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? জি। উদাহরণস্বরূপ বলা যায়, একটি চুরি ও অন্য একটি ক্ষেত্রে গুরুতর আঘাতের অভিযোগে অভিযুক্ত। এই ক্ষেত্রে এর বিরুদ্ধে ভিন্ন দুইটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক দুইটি অভিযোগ গঠন করে পৃথকভাবে বিচার করা যাবে। 234, একই প্রকৃতির তিনটি অপরাধ 1 বছরের মধ্যে সংঘটিত হলে এক্ষেত্রে একত্রে অভিযোগ গঠন করা যাবে। মানে মনে করেন চুরি করেছে, দস্যুতা করেছে, তারপরে এক্সটর্শন বা বলপূর্বক আদায় করেছে, এগুলো সবগুলোই কি বিশ্বাস ভঙ্গ করেছে, আত্মসাৎ করেছে, এগুলো সবগুলো সম্পত্তি রিলেটেড অপরাধ, মানে একই প্রকৃতির অপরাধ। ডাকাতি করেছে, একই পদ্ধতি। জি। তো এটা যদি 1 বছরের মধ্যে হয়, হ্যাঁ, তিনটি অপরাধ ম্যাক্সিমাম, তিনটি অপরাধ এবং 1 বছরের বা 12 মাসের মধ্যে হতে হবে, তাহলে একটি মামলায় একটি অভিযোগ গঠন করে কিন্তু বিচার করা যাবে। ভিকটিম ভিন্ন হলেও, ভিকটিম যদি ভিন্ন হয় মানে ভিন্ন ভিন্ন ব্যক্তি একত্র অভিযোগ গঠন করে একটি মাত্র বিচার করা যাবে। একটা এমসিকিউ প্রশ্ন থাকে না যে এইস এবং আরেকটা কি যেন ওয়ার্ড, এই আমাদের হ্যাঁ, বাড়ি ডাকাতি করে। জি। ডাকাতি করে, তাহলে ভিকটিম ভিন্ন,
তাহলে মামলা জি একটা করা যাবে, তাই না? সেটাই দুইশো জি চৌত্রিশ অনুসারে দণ্ডবিধির 379 এবং 380 ধারায় যথাক্রমে চুরি ও গৃহে চুরির ন্যায় একই প্রকৃতির অপরাধ, যেটা দুইটা চুরি, একটা বাইরে চুরি একটা ভেতরে চুরি, তাই না? জি কিংবা চেষ্টার অপরাধ মানে, চেষ্টার অপরাধ মানে 511, বুঝতে পারলেন? এটা চেষ্টার অপরাধ মানে কি, চুরির চেষ্টা 511। জি জি অপরাধের ক্ষেত্রে একত্রে অভিযোগ গঠন করে একটি মাত্র মামলায় বিচার করা যাবে। একাধিক অপরাধের বিচার, কতকগুলো পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ যখন একটি মাত্র কার্যের শামিল বলে বিবেচিত হবে। এটার অর্থ কি? মনে করেন যে একটা ব্যক্তিকে খুন করা হয়েছে। এখন খুনে ষড়যন্ত্র করেছে কয়েকজন, ষড়যন্ত্রের অংশ হিসেবে একজন টাকা দিয়েছে, মানে ফান্ডিং দিয়েছে। সেই টাকা দিয়ে জি অস্ত্র কেনা হয়েছে, তারপরে গাড়ি ভাড়া করা হয়েছে, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তারপরে লোকজন গেছে। তার মানে চেইন অফ রিয়াকশন, একটা কাজ, একজন ব্যক্তি খুন হয়েছে কিন্তু এখানে 10 জন জড়িত, 10 জন 10 ভাবে কাজ করেছে। ঠিক আছে? তার প্রতিটা জি সম্পর্কযুক্ত কাজ। তাহলে একজন যে টাকা দিল, সেও কিন্তু অ্যাবেটমেন্টের শিকার, মানে অপরাধের দোষী হবে, কারণ এই টাকা দেওয়ার কারণেই খুনটা হলো। এই ক্ষেত্রে অপরাধটি একই ব্যক্তি কর্তৃক কৃত হলে এক বা একাধিক অভিযোগ গঠন করা যাবে, কিন্তু মামলা একটি হবে। আচ্ছা, সম্পর্কযুক্ত একজন ব্যক্তি কর্তৃক কিভাবে এই ধরনের কাজ করা যায় সেটার উদাহরণ দিচ্ছি। মনে করেন পরস্পর সম্পর্কযুক্ত কাজ, কিন্তু একই ব্যক্তি করছে। এখন একই ব্যক্তি চুরি করতে যায়, যদি কাউকে আঘাত করে, চাকু দিয়ে স্টাইপ করে, কেটে ফেলে, তাহলে সে কি হবে? দস্যুতা করে ফেললো, এবং 326 গুরুতর আঘাতেরও অপরাধ হতে পারে, তাই না? জি জি তারপর খুন সহ ডাকাতি, সেটাও কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, কারণ খুন করতে গেলে ডাকাতি হতে পারে। এই ধরনের দুই বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধের ক্ষেত্রে তা একই ব্যক্তি কর্তৃক কৃত হলে একাধিক অভিযোগ গঠন করা হলেও কিন্তু মামলা একটি হবে। তার মানে অভিযোগ ভিন্ন করলে একটি মামলায় বিচার করা যাবে। একই কথা বলা হচ্ছে একাধিক অপরাধের ক্ষেত্রে। একক কার্য বা মিলিত কার্য বা সমন্বিত কার্যের মাধ্যমে কৃত অপরাধের ক্ষেত্রে একটি অভিযোগ গঠন করা যাবে এবং মামলাও একটি হবে। একক কার্য বা মিলিত কার্য মানে একটি কাজ করে, একজন একটি কাজ করে অপরাধ করেছে, অথবা কয়েকজন মিলে কাজ করেছে, একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম। তাহলে জি একটি চার্জ গঠন করা হবে এবং মামলাও একটি হবে। এই ধারা পেনাল কোডের 71 ধারার বিধান তথা কয়েকটি অপরাধের সমন্বয়ে সংঘটিত অপরাধের শাস্তির সীমাকে প্রভাবিত করবে না, মানে 71 ধারার সাথে ওভারল্যাপিং হবে না। ওভারল্যাপিং হলেও সেটা একটা আরেকটার বিরুদ্ধে যাবে না, সাপোর্ট করবে। 236, কি অপরাধ সংঘটিত হয়েছে সে সম্পর্কে যদি সন্দেহ হয়, অভিযোগকৃত সকল বা যে কোনো একটি অপরাধের জন্য অভিযোগ গঠন করে বিচার করা যাবে। 4-5টা অপরাধ করেছে কিন্তু বোঝা যাচ্ছে না কে কোনটা করেছে, তার মানে যে কোনো একটা হলেও অপরাধের বিচার করতে হবে, অথবা সকলগুলোই। 239, যে সকল ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করা যাবে, তার মানে যারা অপরাধের সহযোগী, একসঙ্গে অপরাধ করেছে। সাধারণত এক মামলায় একাধিক আসামি একসাথে বিচার করা হয়। একই কার্যের দ্বারা কৃত একই অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গ, বিশেষ করে যেখানে আনলফুল অ্যাসেম্বলি থাকে, তাই না? তারা জি একই অপরাধ ও উক্ত অপরাধের সহায়তা ও চেষ্টার জন্য অভিযুক্ত ব্যক্তিবর্গ। এখন আনলফুল অ্যাসেম্বলি থাকলো না, কিন্তু অ্যাবেটর থাকলো, মানে একজন বাসায় বসে থেকে নির্দেশনা দিয়েছে, হুকুম দিয়েছে, টাকা দিয়েছে, হ্যাঁ, বা ষড়যন্ত্র করেছে, এবং বাকিরা মাঠে গিয়ে কাজ করেছে, অ্যাকশনে গিয়েছে, অপারেশন করেছে, তাই না? জি তো যারা অপারেশন করলো, খুন বা অন্য অপরাধ করলো, এবং তার যে বস, যে অ্যাবেটমেন্ট বা হুকুম দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে, সেও কিন্তু একই অপরাধ এবং ওই অপরাধের প্রচেষ্টার জন্য বা সহায়তার জন্য একসাথে অভিযুক্ত হয়ে একই মামলায় তাদের বিচার করা যাবে। দেখবেন আমরা পেনাল কোডে যখন আঘাত, গুরুতর আঘাত, 323, 24, 25, 26 এই ধরনের মামলা, 307, তারপরে 142, মানে 143, 44 এগুলা, বা দাঙ্গার যদি থাকে 147, এই ধরনের সেকশন যদি নিয়ে আসি, বা 139, 149, এগুলো কমন অবজেক্ট, তখন
আমরা সাধারণত এইভাবে উল্লেখ করি যে 1 নম্বর আসামি হুকুম দেওয়ায় 2, 3, 4 নম্বর আসামি বাদীর স্ত্রীকে যে আঘাত করে। হ্যাঁ, মানে 1 নম্বর আসামিকে মেন রাখছে, কিন্তু সে কিছু করেনি, জাস্ট হুকুমদাতা। হুকুমদাতা জি জি মানে সে কি অ্যাবেটর। বুঝতে পেরেছেন? জি জি 12 মাসের মধ্যে কৃতযুক্তভাবে 234 ধারা অনুসারে অর্থ অনুসারে একই ধরনের একাধিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গর একটি মামলায় একত্রে বিচার করা যাবে। একই কার্যের দ্বারা কৃত বিভিন্ন অপরাধের অভিযুক্ত ব্যক্তিবর্গও একটি মামলায় একত্রে বিচার করা যাবে। চুরি বা বলপূর্বক গ্রহণ বা অপরাধমূলক আত্মসাৎ সম্পর্কিত সম্পত্তির বিষয়ে যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে জড়িত ব্যক্তিবর্গ, একজন চুরি করলো, চুরি করে নিয়ে আরেকজনকে দিল, সে আবার চোরাই মালের ব্যবসা করে, সে আবার আরেকজন, এই চোরা মালটা মোবাইল ফোনের কথা বলি, এই একজন মোবাইল ফোন চুরি করলো বাসা থেকে, এই চোরানো ফোন ব্যবহার মানে ব্যবসা করে নিয়মিতভাবে, একটা দোকানদার তাকে দিল, সে আবার অল্প দামে কিনে তার থেকে 2,000 বেশি লাভ করে আরেক ব্যক্তির কাছে দিয়ে দিল। একজন সাধারণ ব্যক্তি জেনে শুনে কম দামে একটা চোরাই মাল কিনলো। তার মানে এই যে চুরির পরে যে চোরাই মালে ব্যবসা করলো এবং যে কিনে এখন ব্যবহার করছে, সবাই কি জি একটা চেইন অফ রিয়াকশনের মতন জি জি বিভিন্ন পর্যায়ে জড়িত। ঠিক আছে? কত পর্যন্ত জড়িত? জি হ্যাঁ, তো মনে করেন কেউ 380-তে, যে চোর তাকে 380, যার কাছে চোরাই মাল পাওয়া গেল তার কাছে 411, আর যে নিয়মিতভাবে ব্যবসা করে সে 413। বুঝতে পেরেছেন? বিভিন্ন ধারায় কিন্তু একটাই মামলায় একই অপরাধের জন্য বিচার করা যাবে, কারণ রিলেটেড। মানে এখানে রোশন চিনেন তো নাকি? জি স্যার। রোশনের অনেকগুলো কি গোড়া থাকে, একই। পার্ট থাকে, কিন্তু মানে নিচের যে বটম জি সেটা জি কিন্তু জি এক জায়গাতেই থাকে। তার মানে এরা চোরে চোরে মাস্তাতো হয়, তাই না? জি জি তো এটা মনে থাকলে আশা করি বুঝতে পারবেন। পেনাল কোড এর, রসুন। জি হ্যাঁ, 411 ও 414, একটু আগে যেটা বললাম, ধারা মতো অভিযুক্ত ব্যক্তিবর্গ যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে জড়িত ব্যক্তিবর্গ। হ্যাঁ, যেমন এর আগের উদাহরণে যদি বলি, একজন কি করলো, আত্মসাৎ করলো, আত্মসাৎ করে সম্পত্তি বিক্রয় করে দিল, বিক্রি করে দেওয়ার পরে আরেকজন কিনলো, তাহলে হয়ে গেল একই বিষয়। আরো জি স্পেসিফিক করা হচ্ছে। পেনাল কোড এর 12 অধ্যায়ে বর্ণিত জাল মুদ্রা সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিবর্গ। জাল মুদ্রা তৈরি করতে মনে করেন যে একটা কর্মযোগ্য লাগে, একটা টিম লাগে, তাই না? জি জি লাগে, সাপ্লাই দেওয়া, মেশিন পত্র হ্যাঁ, ম্যানেজ করা, ইঞ্জিনিয়ার। তো জি জি একজন ডিজাইন তৈরি করছে, একজন প্রিন্ট করছে, একজন বিভিন্ন আমরা দেখি, কোথায় দেখলাম, সিনেমাতে দেখি। ভারতে একটা সিনেমা বের হয়েছিল শাহিদ কাপুরের, ফার্জি। হ্যাঁ, আচ্ছা তো সেখানে পুরো প্রসেস দেখাই দিয়েছে, একটা সিরিজ। হ্যাঁ, পুরো আচ্ছা দেখাই আচ্ছা দিয়েছে, কয়েকটা সম্ভবত পার্ট, সবগুলোই এক রাতে মনে হয় বসে সন্ধ্যায় শুরু করেছিলাম, এগুলো ভোর হয়ে গেছে দেখতে দেখতে। তো এগুলো সব আচ্ছা। দেখাচ্ছে কিভাবে কি করছে। তাছাড়া আমরা কোথায় দেখি, যেমন বিভিন্ন চ্যানেলে যখন ইউটিউবে চলে আসে যে রেট যে হয়েছে, অভিযান হ্যাঁ, ধরা অভিযানে যে পড়ে। ধরা পড়েছে, এক একজন 10-12 জন রুমের মধ্যে আছে। তারপরে এটার যে কাগজ সাপ্লাই দেয় কে, কালি সাপ্লাই দেয় কে, তাদেরকেও ধরা যাবে, মানে র্যাকেট বা চক্রেরই অংশ, তাই না? জি তারপরে যে মার্কেট এটা সাপ্লাই করে বিভিন্ন জায়গায়। আমার কাছে এই জাল মুদ্রা মামলা আছে, মানে আচ্ছা আসামি পক্ষে, আসামির বাড়ি হচ্ছে লালমনিরহাট, আসামির বোন আবার আমার স্টুডেন্ট, তাই মামলাটা আমার কাছে আসছে। আচ্ছা মানে স্টুডেন্ট ছিলেন আর কি। হ্যাঁ, মামলা হয়েছে আচ্ছা রাজশাহীতে। রাজশাহীতে বেড়াতে এসে তার কাছে 10,000 টাকা জাল মুদ্রা পাওয়া গেছে, তাই মামলা হয়ে গেছে। অল্প বয়সী ছেলে, বুঝতে পারেনি, র্যাবে মামলা দিয়েছিল, মামলা বড় মামলা। আচ্ছা রিভিশন কিংবা আপিল আদালত কর্তৃক কোনো মামলায় চার্জ গঠন হয়নি মর্মে উদ্ঘাটিত হলে উহার ফলাফল কি? নিম্ন আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট বা দায়রা আদালত কি করেছেন? মামলার বিচার করে রায় দিয়ে দিয়েছেন, খালাস দিয়েছেন, অথবা অল্প দণ্ড দিয়েছেন, অথবা বেশি দণ্ড দিয়েছেন, যেটাই হোক না কেন, তাই না? জি এখন যে পক্ষ এই রায় পছন্দ হয়নি সে কি করবে? রিভিশন বা আপিল করবে, তাই না? জি রিভিশন কখন করবে? রাষ্ট্রপক্ষ যখন আপিল না করে তখন সিআর মামলার যিনি কমপ্লেনেন্ট তাকে রিভিশন করতে হয় হাইকোর্টে, তাই না? জি এমসিকিউ আসছিল না এবার, 12 জি তারিখে? স্যার। আচ্ছা,
তো এই বড় কোর্টে যে আপিল আদালত বা রিভিশন আদালতে গিয়ে দেখলো যে নিম্ন আদালত একটা ভুল করে রাখছে, মহা ভুল। বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু গায়ে হলুদ হয়নি, তাই না? আচ্ছা। এখন অনেক সময় প্রেমের বিয়ে যদি হয়, কাণ্ড করে যদি বিয়ে করে ফেলে, হ্যাঁ, বাবা মাকে না জানিয়ে পরে বাবা মা মেনে নিল, তাহলে কি করা হয়? পরে অনেক সময় গায়ে হলুদ দেয় বা একটু মুখে মিষ্টি দেওয়া, কি বলে সেটা, গায়ে হলুদ জি মানে জি এই যে কাঁচা হলুদ গায়ে লাগিয়ে দেওয়া, মেহেদি দেওয়া এবং বসে মিষ্টি পান করা, মানে মিষ্টি খাওয়ানো, তাই না? একটা অনুষ্ঠান, এটা তো জি গায়ে জি হলুদ, হলুদ জি সন্ধ্যা। তো এখন যদি ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে, পরে যদি বাবা মা মনে করে মেনে নিয়েছি, তোমাদের আবার কি করব, অনুষ্ঠান করব, এখন অনুষ্ঠান যখন হচ্ছে একটু গায়ে হলুদ দিই নাকি? জি এটা কি হলো, মানে একবার বিয়ে তো হয়ে গেছে, মানে বিচার হয়ে গেছে কিন্তু গায়ে হলুদ দেওয়া হয়নি, মানে চার্জ গঠন করা হয়নি। এখন পরে এদের রিভিশন আদালত, অভিভাবক, তারা এখন তাদের কাছে আসছে, তারা দেখলো এরা তো চার্জ গঠন না করেই কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করেছে, তাই না? বা কোনো কাজের কাছে গিয়ে জি করেছে, সেক্ষেত্রে কি হবে? তাহলে চার্জ গঠন না করা ফলাফল এবার কি হতে পারে, বাবা মা মেনে নিবে কি নিবে না, বা মেনে নিলেও কি করবে সেটা দেখি, তাই না? জি রিভিশন কিংবা আপিল আদালত কর্তৃক কোনো মামলায় চার্জ গঠন হয়নি মর্মে উদ্ঘাটিত হলে, মানে বাবা মা জানতে পারলো যে কি হয়নি, গায়ে হলুদ হয়নি, তাই না? উহার ফলাফল জি প্রতিটি মামলার অবস্থাধীনে ভিন্ন ভিন্ন হতে পারে। বাস্তবেও তো হয় তাই। সবার কি সামর্থ্য আছে পরে আবার অনুষ্ঠান করা? মেনে নিয়েছে, হ্যাঁ, মেনে নিয়েছে, কেউ আবার সেটাই। মেনেই নেয় না। নিম্নের জি চার্জ গঠন বা না করার ফলাফল সমূহ সিআরপিসি এর সংশ্লিষ্ট বিধান মোতাবেক আলোচনা করা হলো। এখানে মেবি এর দুইবার হয়েছে, হ্যাঁ, জি একটা কেটে দিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সিআরপিসির সংশ্লিষ্ট বিধান মোতাবেক আলোচনা করা হলো কি, চার্জ গঠন না করলে সেটার ফলাফল রিভিশন কোর্ট বা আপিল কোর্ট কি করবেন। অত্র কার্যবিধির 332 ধারার বিধান মতে রিভিশন বা আপিল ক্ষমতা প্রয়োগকালে সংশ্লিষ্ট আদালত বা মহামান্য হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে, তাহলে সংশ্লিষ্ট আদালত বলতে দায়রা জজও হতে পারে বা হাইকোর্ট বিভাগও হতে পারে, চার্জ গঠন না হওয়াই বা ভুলভাবে চার্জ গঠিত হওয়াই, চার্জ গঠন না হওয়া মানে গঠনই হয়নি, অথবা চার্জ গঠন জি হয়েছে ভুল ধারায় হয়েছে, হ্যাঁ, জি আসামি আত্মপক্ষ সমর্থন বিষয়ে বিভ্রান্ত হয়েছে, যদি মনে করে বিভ্রান্ত হয়েছে, একাধিক মামলা থাকলে অনেক সময় বিভ্রান্ত হয়, বুঝতে পারে না যে কোন মামলায় কি হলো। হয়তোবা ভেবেছিল একটি মামলা আমি দোষ স্বীকার করব, কিন্তু ওই মামলায় দোষ স্বীকার না করার সুযোগ পায়নি, কি কারণে? কারণ চার্জে ভুল করেছে, ভুল জিজ্ঞাসা করেছে, সে জি বলেছে নির্দোষ। কারণ সে তাকে যদি বলতো এই মামলা, সে বুঝতে পারতো কোন অপরাধ, তখন সে হয়তোবা, তার মানে এখানে বিভ্রান্ত হয়েছে। তবে পুনরায় সঠিকভাবে চার্জ গঠন পূর্বক মামলাটি নতুনভাবে বিচারের নির্দেশ দিবেন, মানে আবার চার্জ গঠন করে নিম্ন আদালতে মামলাটা ফেরত দেওয়া হবে, দিয়ে সেটা কি বলবে যে আবার মামলা কি করেন, বিচার করেন। মামলা ঘটনাবলীর প্রকৃতির কারণে যদি বৈধ চার্জ গঠন করা সম্ভব না হয়, তবে নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে দিবেন। যদি কোনো মামলায় বৈধ চার্জ গঠন করা সম্ভব না হয়, তাহলে নিম্ন আদালত এ ধরনের মামলায় সাজা দিয়ে থাকলেও সেই সাজা বা দণ্ডাদেশ অবশ্যই কনভিকশন বাতিল হয়ে যাবে। চার্জ গঠন করা আচ্ছা। যদি নাই যায়, তাহলে অবশ্যই কোনো অপরাধ করেনি, তাই না? জি জি তাহলে এই যে ডাউট, এই বেনিফিটটা কে পাবে ডাউটের? আসামি আসামি। পাবে। তাহলে বেনিফিট অফ ডাউট সবসময় জি জি আসামি পায়। তাহলে চার্জ গঠন করা কেন সম্ভব হচ্ছে না? কারণ বেনিফিট, মানে ডাউট তৈরি হচ্ছে, তাই তাহলে আসামিকে যে সাজা দিল নিম্ন আদালত, সেই সাজাটা কি বাতিল হয়ে যাবে? এটাও কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে। নেক্সট টাইম যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন, বর্তমানে যে প্রশ্ন হয়েছে 12 ফেব্রুয়ারি, 12 জুন 2026, নেক্সট, মানে ধারণা করছি যে ডিসেম্বর 2026 আরো একটা এমসিকিউ পরীক্ষা হবে। তো এই ধরনের ডিপলি আপনাদেরকে পড়াশোনা করতে হবে, তাহলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে এমসিকিউ এবং রিটেন একসাথে প্রস্তুতি নেওয়া। সেক্ষেত্রে এমসিকিউ রিটেন পরস্পর পরস্পরকে কি করবে, হেল্প করবে, তাই না কামরুজ্জামান ভাই? জি 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 স্যার। রিটেন একটা জানলেন, সেইটা আপনার এমসিকিউতে যে কাজে লেগে যেতে পারে। আবার অত্র কার্যবিধির 535 ধারা বিধান মতে অভিযোগ বা চার্জ প্রণয়ন না করার ফলাফল নিম্নরূপ। রিভিশন বা আপিল আদালত মনে হয় যে
মনে করেন যে হলে ভালো হ্যাঁ, হতো স্যার। ডিভিশন বা আপিল আদালতে মনে হয় যে এরকম হতে পারে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আচ্ছা ঠিক আচ্ছা। করেন, আদালতে মনে হয় যে, বা আদালত কর্তৃক মনে হয় যে চার্জ প্রণয়ন না করার ফলে ন্যায় বিচার ব্যাহত হয়নি, তবে সিদ্ধান্ত বা দণ্ডাদেশ বাতিল করবেন না। ন্যায় বিচার যদি ব্যাহত নাই হয়, অর্থাৎ ন্যায় বিচারই হয়েছে, তাহলে তো জি জি। যেটা সাজা আপিল দিয়েছে করার পাঁচ দরকার বছর হচ্ছে না। 5 বছরই থাকবে, নো প্রবলেম। আর জি ন্যায় বিচার ব্যাহত হয়েছে, তবে চার্জ প্রণয়নপূর্বক পরবর্তী কার্যক্রম পুনরায় শুরুর আদেশ দিবেন। চার্জ গঠন করে আবার জবানবন্দি, সাক্ষীর, আবার জেরা, আবার আর্গুমেন্ট, তারপর আবার জাজমেন্ট। তার মানে এইটা আমরা সিভিলের ক্ষেত্রে রিমান্ড, তাই না? মামলা রিমান্ডে পাঠানো, জি পুনরায় বিচার। জি। বুঝতে পারলেন? তাহলে চার্জ গঠন না করার ফলে কি কি করতে পারে সেটা আমরা পেলাম দুই জায়গায়। জি এবার শুরু হলো প্রবলেমেটিক প্রশ্ন, 4 থেকে 10 পর্যন্ত অনেকগুলো প্রবলেমেটিক প্রশ্ন এই জায়গায় আছে। ক ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলা জোরপূর্বক গৃহে প্রবেশ করে। আচ্ছা, ব্যভিচার পেনাল কোডে কত ধারায়? 497, তাই না? 97, জি স্যার। হ্যাঁ, এই প্রশ্ন পড়ে অনেকে মনে করতে পারে এটা তো পেনাল কোডের প্রশ্ন, এখানে কেন? হ্যাঁ, ফৌজদারি কার্যবিধির মধ্যে কেন? সাধারণত এমসিকিউ প্রশ্ন যতটা র্যান্ডম করেছে, রিটেন প্রশ্ন র্যান্ডম করার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, গুচ্ছ আকারে দিবে। বুঝতে পেরেছেন? জি 4 নম্বর এর 4 এবং 5 নম্বর প্রশ্ন সিআরপিসি থেকেই হবে। তাহলে ক ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলা জোরপূর্বক গৃহে প্রবেশ করে খ এর স্ত্রীর সাথে ব্যভিচার করে, ব্যভিচার করা হয়ে গেছে। ক এর বিরুদ্ধে পেনাল কোড 454, 454 কি এক্সট্রা মানে ট্রেস পাস, তাই না? জোরপূর্বক দিনের বেলা অন্যের ঘরে প্রবেশ করে, এটা কি ট্রেস পাস? এবং চারশো জি সপ্তানব্বই অ্যাডাল্টারি। পৃথকভাবে চার্জ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে কি? তার মানে তার বিরুদ্ধে মামলা কি দুই ধারাতেই হবে না এক ধারাতে হবে? এই তো প্রশ্ন, তাই না? জি জি। তাহলে ঘটনা প্রশ্নে আছে, বিচার্য বিষয় প্রশ্নে আছে, প্রশ্ন থেকে নিয়ে নেবেন। এরপরে প্রাসঙ্গিক আইন বা আইনের প্রয়োগ, যেটাই ভাষা লিখেন, ঠিক আছে? জি সিআরপিসি এর এই যে আইনের নাম অবশ্যই ইংলিশে যেভাবে লিখেছি আমি সেইভাবে লিখবেন। ইংলিশে কমা থাকবে, এই যে বড় হাতের অক্ষর থাকবে, এভাবেই বাংলায় লিখবেন না আইনের নাম। ধারা বাংলায় লেখেন। 233 ধারা বিধান মতে প্রতিটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করে পৃথক বিচার করা যাবে, অর্থাৎ যতটি অপরাধ হবে চার্জও ততটি গঠন করতে হবে। হ্যাঁ, রাশিদ আপু হাত উত্তোলন করেছেন, মাইক অন করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, এই যে প্রতিটা প্রশ্ন শুরু করার আগে আপনি যেভাবে ই দিলেন, আন্ডারলাইন করলেন, তারপরে যখন আমি শুরু করব লেখাটা, এখানে কি অন্য কোনো, যেমন আমি অ্যারো দিয়ে লিখলাম বা কোনো, আমরা যখন লিখি প্যারা আকারে, সেক্ষেত্রে কি কোনো অ্যারো বা অন্য কোনো সিম্পটম দিয়ে লেখা কি ঠিক হবে? এই যে এখানে আমি লিখেছি, মনে করেন এটা 5 নং এর ক তে আসলো, হ্যাঁ, সেম প্রশ্নটা 5 এর খ এ আসলো, কথার কথা। তাহলে আপনি এখানে কি লিখবেন? 5 ব্র্যাকেটে খ নং প্রশ্নের উত্তর, তাই না? জি 5 ব্র্যাকেটে দিবেন খ নং প্রশ্নের উত্তর দিয়ে আপনি আন্ডারলাইন করবেন। এইভাবে তো গাঢ় করতে পারবেন না, এখানে যেমন কালোর উপরে সাদা লেখা, তাই না? জি। তাহলে আপনি লিখবেন, লিখে নিচে আন্ডারলাইন করবেন। আন্ডারলাইনটা ঢেউ ঢেউ হতে পারে, অথবা একটানে একটা লাইন দিয়ে দিলেন। সেটা পেন্সিল দিয়ে হতে পারে, কালো কালি দিয়ে আন্ডারলাইন হতে পারে, অথবা আপনি নীল রঙের কালি ব্যবহার করতে পারবেন। আপনি শুধুমাত্র দুই ধরনের কালি ব্যবহার করা যায়, একটা নীল কালি এবং কালো কালি পরীক্ষার খাতায়, ঠিক আছে? সবুজ কালি ব্যবহার করা যাবে, জি কিন্তু আমি অনুৎসাহিত করছি নীল বা কালো। আচ্ছা, আন্ডারলাইন করলেন, করার পরে যে আপনি অ্যারো বা বিভিন্ন স্টাইল করবেন কোনো দরকার নেই। সেগুলো করলে আরো অস্বস্তি হয়, এই বয়সে এসে এগুলো করার দরকার নেই। ক্লিয়ার? না স্যার, আমি ওখানে বলিনি, যেমন এই যে ঘটনার নিচে যে আন্ডারলাইন, তারপরে যেমন এটা থাকে সেখানকার কথা বলেছি আমি। যে এই ঘটনার পরে দুইটা কোলন চিহ্ন দেওয়া, তাই তো, বা arrow দেওয়া। জি 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 স্যার, না, এইখানে যে আমি থাকে যেভাবে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তার মানে ঘটনার পাশে আপনি লিখতে চাচ্ছেন, বা নিচ থেকে লিখতে, এই ঘটনা লেখার পরে, ঘটনার পরে দন্ত নয় আকারের পরে দুইটা যদি ফোঁটা বা একটা হাইফেন দিই, হ্যাঁ, বা হুম। অ্যারো চিহ্ন দিই,
দেওয়ার পরে ওখান থেকে লিখতে শুরু করতে হয়। অর্থাৎ কোলন চিহ্ন ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনি যদি এখানে কোলন চিহ্ন ব্যবহার করেন, এখান থেকে এই যে ঘটনার পরে যে ফাঁকা একটা লাইন চলে যাচ্ছে, এখানে ফাঁকা রাখার সুযোগ নেই, মানে কটা চলে যাবে দন্ত ন আকারের পরে। বুঝতে পারলেন? জি। এখন আমি তার মানে এটাকে আপনি যেভাবে দিয়েছেন এটা হলো বেস্ট হ্যাঁ, এটা আমার কোয়ালিটি। দৃষ্টিতে বেস্ট ওয়েতে। কেন আমি এটা বলছি, আপনি অহেতুক একটা ফোঁটা দেওয়ার কি গাফল, মানে ফোঁটা দিতে এই সময় নষ্ট হবে, দরকার নেই। এটা উপরে দিলে এই যে পয়েন্ট এবং লিখাটা মিশে যাবে, আর আপনি যখন একটা পয়েন্ট দিলেন ঘটনা বিচারের বিষয়, সেটার জন্য আলাদা একটা লাইন আপনি দিচ্ছেন এবং একটা ফাঁকা থাকছে, তাহলে এটা দেখতে স্বচ্ছ ঝরঝরে দেখাবে, খুব সহজে পয়েন্টগুলো চোখে পড়বে। আর আপনি যদি পয়েন্টের ঘটনার পাশে দিয়েই লিখে যান, পয়েন্ট খুঁজে পাওয়া যাবে না, মানে পৃথক করা গেল না। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার। জি স্যার, আপনি বুঝতে যত পেরেছি, লিখবেন ধন্যবাদ। তত খাতা দিবে। আপনি পরীক্ষা দেওয়ার জন্য, এমসিকিউ রিটেন ভাইবা দেওয়ার জন্য 4,000 সামথিং টাকা দিচ্ছেন, তাই না? 4,000 প্লাস টাকা হুম। দিচ্ছেন। বাংলাদেশে কোনো পরীক্ষার এত ফি নাই। তো আপনি খাতা ফুরান, সমস্যা কি? ফাঁকা ফাঁকা করে লেখেন। এগুলো আমি শেখাবো। আপনি যখন একটা ক্লাস টেস্ট দিবেন না, তখন আমি ওই ক্লাস টেস্টের জি খাতা স্যার। আপনাকে ধরে ধরে দেখাই দিব। তখন ক্লাসে শুধু আপনি থাকবেন এবং আমি থাকবো। আপনার খাতাটা ওপেন করা হবে, আমি দেখাই দেবো যে আপা এখানে আপনার এরকম হয়েছে, চমৎকার হয়েছে, কিন্তু এখানে এই কাজটা করছেন, এটা ভুল হচ্ছে আমার দৃষ্টিতে, এটা ঠিক করে নেবেন। আমি মাত্র 32 পেজ লিখে পাশ করেছি। আমার বেশি লেখা লাগেনি। 3 ঘন্টা 20 মিনিট লিখেছি, 40 মিনিট লিখিনি আমি, অল্প লিখে পাশ করেছি। আপনাদের তাও একটু বেশি লিখাচ্ছি, আমি এর থেকেও কম লিখেছি। কারণ আমি পরীক্ষা দেওয়ার আগে একজন জাস্টিস সাহেবের সাথে এবং একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের কথা বলার সুযোগ হয়েছিল, এবং উনি বার কাউন্সিলের সদস্যও ছিলেন। তো উনার সাথে আমি কথা বললাম যে স্যার, আমি যদি এইভাবে ছোট মানে শুধু টু দা পয়েন্ট লিখি, তাহলে কি নম্বর আসবে না? আমি বর্ণনা দিব না। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, একটা প্রশ্ন এসেছিল, আমি লিখেছিলাম এরকম, সাক্ষ্য আইনের 134 ধারায়, আমার এখনো মনে পড়ছে। প্রশ্ন আসছে, কোনো মামলায় প্রমাণের জন্য সর্বোচ্চ কতজন সাক্ষীর প্রয়োজন হয়, এ ধরনের প্রশ্ন। তো আমি জি। লিখলাম যে সাক্ষ্য আইন, ইংরেজিতে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 134 ধারা বিধান মতে কোনো মামলা প্রমাণের জন্য, আচ্ছা, যেটা বলছিলাম যে কিভাবে লিখবে, কতটুকু লিখবো, তাই না? এই প্রসঙ্গে বলছিলাম যে আমার প্রশ্ন আসছিল যে কোনো মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষী প্রয়োজন। তো আমি উত্তর লিখেছিলাম যে এটা সম্ভবত 3 নম্বরের জন্য প্রশ্ন ছিল। ডিরেক্ট আমি আইনের নাম লিখলাম, মানে কোনো পয়েন্ট দেওয়ার দরকার হলো না, কারণ ছোট প্রশ্ন। লিখলাম, পয়েন্ট দিলাম সাক্ষীর সংখ্যা এতটুকুই, সাক্ষীর সংখ্যা বলে পয়েন্ট। তারপরে নিচে লিখলাম হচ্ছে দ্য কোড অফ, সরি, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 134 ধারার বিধান মতে কোনো মামলা প্রমাণের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হয় না। দাড়ি, একটা সেন্টেন্স শেষ। দ্বিতীয় সেন্টেন্স, তবে মামলার পরিস্থিতি বিবেচনায় একজন সাক্ষী দিয়েও কোনো মামলা প্রমাণ হতে পারে, বা প্রয়োজনে অনেক সাক্ষীও প্রয়োজন হতে পারে। এতটুকুই শেষ। মানে ল্যাঙ্গুয়েজ যা 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 বললাম, মেবি 99% এটাই লিখেছিলাম, অনেক বছর আগে তো। তবে মনে পড়ছে আমার এতটুকুই। তো এইভাবে লিখার কারণে অল্প, 3 নম্বরের জন্য এর থেকে 2টা সেন্টেন্স আমি আইন সঠিক উল্লেখ করেছি, আমি ধারা সঠিক উল্লেখ করেছি, ধারার বিধানও সঠিক উল্লেখ করেছি, আবার একটা বানিয়েও সেন্টেন্স লিখেছি, তাই না? এর থেকে কি লিখবো? কেস ল দেওয়ার দরকার নেই এতটুকু জায়গায়। কেস ল কোথায় দেবো? 5 নম্বর বা তার বেশি নম্বর প্রশ্নের জন্য। তা আমার নোটটা কি পেয়েছেন আপু? জি জি স্যার, কালকে দেখ, পেয়েছি, আপনাকে নোটের দিয়েছি। দেখেন শুরুতে লেখা আছে হচ্ছে প্যাটার্ন বিশ্লেষণ। প্যাটার্ন বিশ্লেষণে কোন প্রশ্ন কিভাবে লিখবেন সেগুলো সম্পর্কে কিন্তু ভালো একটা দিক নির্দেশনা দেওয়া আছে। হ্যাঁ, আমার নোট আপনাকে গাইড করবে। বুঝতে পারেননি? জি জি। অতএব A to Z প্রথম থেকে খুব দ্রুত পড়ে সেগুলো শেষ করার চেষ্টা করবেন। সাবজেক্ট সিআরপিসি পড়বেন, কারণ শনিবারে সিআরপিসি আছে, এবং আগামী সপ্তাহ থেকে আগামী মঙ্গলবার অতিরিক্ত ক্লাস নিব। নিয়ে যারা পরে ভর্তি হয়েছেন তাদের কিন্তু অন্য একটা সাবজেক্ট ধরে একদিন একটা করে সাবজেক্ট শেষ করে তাদের ভালোভাবে বুঝিয়ে দেবো সেটা। ঠিক আছে? তাছাড়া রেকর্ডেড ভিডিও তো আছেই। তো শনিবারের পরে এগুলো কার্যক্রম শুরু করব, তার আগে না। আপাতত আপনারা অভ্যস্ত হন, শনিবারের পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। আবার অত্র কার্যবিধি 235 ধারার বিধান মতে, তাহলে 33 আমরা বুঝলাম যে যতটি অপরাধ হবে ততটি চার্জও গঠিত হবে। হ্যাঁ,
35-এ কতগুলো পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ যখন একটিমাত্র কার্যে শামিল বলে বিবেচিত হবে, মানে বেশ কয়েকটা কাজ মিলে একটি কাজ হয়ে যায়। একজন ব্যক্তিকে খুন করার জন্য বেশ কিছু কাজের কম্বিনেশনে করা লাগছে, তাই না? অপারেশন করতে হলে তো হুট করে কাজটা হয়নি গো, অনেক প্ল্যানিং করা লাগছে, টাকা পয়সা জি লাগছে, অস্ত্র জোগাড় করতে হয়েছে। মোটরসাইকেল নিয়ে যদি আসে, মোটরসাইকেল বা গাড়ি, সেগুলো যদি কিডন্যাপ করে নিয়ে যে অন্য জায়গায় তাকে ফেলে দেয়, ধরে নিয়ে যে, সেক্ষেত্রে হয়তো বা তাকে একটা হাইস ভাড়া করতে হয়েছে মাইক্রো, তাই না? জি স্যার। আচ্ছা, একজন প্রশ্ন করতে চাচ্ছেন, বলেন। হ্যাঁ, স্যামসাং। স্যার সাজ্জাদ চৌধুরী। হ্যাঁ, সাজ্জাদ চৌধুরী ভাই, বলেন। ভালো আছেন? স্যার দুঃখিত, দুই ক্লাসের মধ্যে ডিস্টার্ব হয় কিনা ওই না না, সমস্যা স্যার নেই, বলেন রেকর্ডেড ক্লাসটা তো নিউবর্ন বেবি স্যার হ্যাঁ, আজকে। ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডেড ক্লাস রাত্রে একটা পাবলিশ করার পরিকল্পনা আছে, রাস্তা না হলে সকাল থেকে পরে পাওয়া যায়, হ্যাঁ। আর প্রিভিয়াস রেকর্ডেড ক্লাস এটা আমি আজকে ক্লাস শেষে দিয়ে দেবো, অনেক সমস্যা নেই। আপনি কেবল যুক্ত হয়েছেন, আগে বোঝার চেষ্টা করেন। মানে কোথাও দাওয়াত খেতে গেলে আগে হাত ধুয়ে টেবিলে বসতে হবে, দেখি কিছু পরিবেশন করছে কিনা। এখন নিজে থেকে যদি বলেন যে আমাকে এটা দেন ওটা দেন, তাহলে একটু লজ্জা লাগবে না? তার মানে একটু অপেক্ষা করেন, সব পাবেন, সমস্যা নেই। একটু দেরিতে হলেও সব পাবেন, কিন্তু সময় মতোই পাবেন, টেনশন করবেন না। এই ক্ষেত্রে অপরাধটি একই ব্যক্তি কর্তৃকৃত হলে এক বা একাধিক অভিযোগ গ্রহণ করা যাবে, কিন্তু মামলা একটি হবে। একজন ব্যক্তিও যদি একাধিক কাজ করে একটা কাজ করে, তাও সেটা এক- একটি মামলা হবে। চার্জ একাধিক হতে পারে, যদি অপরাধ একাধিক হয় অবশ্যই একাধিক চার্জ হবে। আর দুই বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধের ক্ষেত্রে তা একই ব্যক্তি কর্তৃকৃত হলে একাধিক অভিযোগ গঠন করা হলেও কিন্তু মামলা একটি হবে। মানে এখানে জাস্ট একটি মামলার কথা বারবার কি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে আমরা ঘটনা বিচার্য বিষয় কোথা থেকে নিলাম? প্রশ্ন থেকে নিলাম, প্রাসঙ্গিক আইন জি নলেজ থেকে নিলাম, তাই না? জি এমসিকিউ নোটে পড়েছি বা এখানে পড়েছি, এটা আপনাকে বুঝতে হবে কোন ধারা কোন আইনকে টার্গেট করে প্রশ্ন করেছে। এরপরে সিদ্ধান্ত। তার মানে আমরা এতক্ষণ প্রিপারেশন করলাম উত্তর করার, প্রিপারেশন শেষ, এবার আমরা কি করব? উত্তর দিব। সিদ্ধান্ত। জি সিদ্ধান্ত। উপরোক্ত আইনের বিধানসমূহ ও আলোচ্য, তাহলে আইনের বিধান আলোচনা করলাম দুইটা, ও আলোচ্য প্রশ্নের জি তথ্যসমূহ বিশ্লেষণ করে বলা যায় যে, তাহলে দুইটা জিনিস আমি বিশ্লেষণ করছি, কি? আইনের বিধান এবং তথ্য বিশ্লেষণ করে একটা আরেকটার সাথে ম্যাচ করছে বলেই তো এই বিধান দিলাম, তাই না? জি যেহেতু পেনাল কোড এর 497 ধারার অপরাধ ব্যভিচার সংগঠনের উদ্দেশ্যে একই কাজের শামিল কিন্তু ভিন্ন সংখ্যার অন্তর্ভুক্ত। আচ্ছা, ব্যভিচার করতে গেলে কারো বাসায় প্রবেশ করতে হবে, তাই না? জি পরিস্থিতি এরকম, কারণ মহিলা তো ভিতরে আছে, তার সাথে দেখা করতে হলে তো ভিতরে যেতেই হবে। 454 ধারায় দিনের বেলা জোরপূর্বক অন্যের গৃহে প্রবেশ করার জন্য অপর একটি পৃথক অপরাধ সংগঠিত করেছে, সুতরাং ক এর বিরুদ্ধে পেনাল কোডের 454 এবং 497 বা 97 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? মানে দুইটা ধারাই মামলাতে উল্লেখ করবে। এই ধরনের ক্ষেত্রে আপনারা যখন ফাইলিং করবেন, তখন কিন্তু দুইটা সেকশনই আসবে ফাইলিং এর সময়। বুঝতে পেরেছেন? জি এক্ষেত্রে এর বিরুদ্ধে দুইটি চার্জ গঠিত হলেও মামলা একটি হবে। দুইটি চার্জ মানে দুইটি ধারায় পৃথক দুইটি চার্জ। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন আপনাদের মনে হতে পারে যে একই কাজের তো শামিল, তাহলে দুইটি কেন হলো? মহিলারা যদি বাইরে বের হয়ে আসতো, তারা যদি অন্য কোথাও একটা হোটেলে মিট করতো, তাহলে কিন্তু 454 ধারার অপরাধ হতো না, হতো কি? তা হতো না স্যার, কিন্তু এই যে জোরপূর্বক শব্দটা একটা ভালো পেঁয়াজ স্যার। হ্যাঁ, জোরপূর্বক না হলেও মহিলা জি নিজে থেকে প্রবেশ করে নিয়েছে, হ্যাঁ। জি জি সেক্ষেত্রেও অবশ্যই। জোরপূর্বক থাকুক আর না থাকুক, এটা ম্যাটার না। মানে ব্যভিচার করার জন্যে ওই মহিলার বাড়িতে প্রবেশ করাটা জরুরি না। মহিলা যদি রাজি থাকে, মহিলা অন্য কোনো বাইরে একটা সুরক্ষিত প্লেসেও আসতে মানে পারে, বা মহিলাটা জি পুরুষের যেখানে সেখানে বাড়িতেও আসতে পারে, বা মহিলা কোনো জি হোটেলেও যেতে পারে। পারে কিনা? এরকম ঘটনা ঘটে তো, তাই না? জি তা হয়। যদি হোটেলে মিট করে, তাহলে কি আর 454 ধারা ট্রেসপাস আসবে?
না না, তা কারণ নয়। স্বামী তো মামলা করবে, স্বামী তো আর বলতে পারবে না যে আমার বাড়িতে ঢুকছে, বরং তার ওয়াইফই বাইরে বের হয়ে চলে গেছে। এবার পয়েন্ট বুঝতে পারলেন কেন 454 আসবে? কারণ জি মামলাটা জি। করবে তো স্ত্রীর স্বামী, কার বিরুদ্ধে? এই পুরুষটার বিরুদ্ধে, কয়ের বিরুদ্ধে? আর স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা করার সুযোগ নাই। স্ত্রী তো অ্যাডাল্টারিতে শুধুমাত্র ব্যভিচারে লিপ্ত হয়েছে, আর ব্যভিচারে লিপ্ত হলে স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা করা যায় না, আচ্ছা, অ্যাডাল্টারিতে শাস্তি পাবে শুধু পুরুষ, পুরুষ শুধু আসামি। পুরুষের। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়াতে 2018 সালে অ্যামেন্ডমেন্ট করে এই সেম সেকশন, এই আইন তো ব্রিটিশের আইন, এই আইন আবার পাকিস্তানের আইন, এই আইন ইন্ডিয়ান আইন, এই আইন আবার আমাদের আইন, তাই না? জি কিন্তু পেনাল কোড ব্যাপক সংশোধন করেছে। পেনাল কোড 1860 না, পেনাল কোড 1965, ইন্ডিয়ান পেনাল কোড। বুঝতে পেরেছেন? আচ্ছা। অ্যামেন্ডমেন্ট 1965তেও অ্যামেন্ডমেন্ট হয়েছে। 1860 ব্যাপক পরিবর্তন করেছে, আরো বেশ কিছু অপরাধ নতুন ভাবে সংজ্ঞায়িত করেছে এর ভেতরে। এবং রেপ, রেপ কেসের জন্য আমাদের নারী শিশু নতুন আইন করেছে না, তাদের দরকার নাই। জি। আচ্ছা রেপ কেসের জন্য ওদের 375 376 এখনো বেঁচে আছে, ওই পেনাল কোডে মামলা হয় রেপের জন্য। আচ্ছা। আরেকটা নতুন পক্সো, পক্সো অ্যাক্ট। বাচ্চাদের জন্য। হ্যাঁ, পক্সো অ্যাক্ট বের করছে। সেটা কি? কোনো শিশুকে যদি প্ররোচিত করে শারীরিক সম্পর্কের জন্য, এটা পক্সো অ্যাক্ট জি অনুসারে মানে মারাত্মক সাজা। মনে করেন কোনো শিশুকে টার্গেট করছে, যারা এই ধরনের অপরাধী টার্গেট করে না, রেকি জি করে, জি ফলো করে, দু একদিন চকলেট কিনে দিল, দিয়ে তাকে বশ করার চেষ্টা করে, ওই বন্য পাখি, বন্য পশুর মতন। বন্য পশুকে 2 দিন খাবার দিলে সে পশু মানবে না? যে জি পাখি জি উড়ে অবশ্যই। চলে যায় মানুষ দেখে, সেই পাখি এসে গায়ে পড়বে। তো এইভাবে জি চকলেট এটা ওটা দিয়ে, লোভনীয় জিনিস দিয়ে শিশুকে কি করা হচ্ছে, তাকে এক জায়গায় নিয়ে যেয়ে তার সাথে রেপ করার একটা পরিকল্পনা করছে। এটা পক্স আইনে খুব মারাত্মক অপরাধ। মানে তাকে নিয়ে যাক আর না যাক, যদি দেখে যে এরকম করছে এবং সে যদি বাসায় বলে যে ওই লোক আমাকে এটা দিয়েছে, সঙ্গে সঙ্গে এই মামলায়, মানে তার উদ্দেশ্য, সে কেন চকলেট দিল বাচ্চাকে সেটা যদি ব্যাখ্যা দিতে না পারে, কোনো আত্মীয়তার সম্পর্ক যদি না থাকে, বা কোনো প্রফেশনাল সম্পর্ক, যেমন একজন টিচার তার স্টুডেন্টকে একটা চকলেট দিতে পারে, তাই না? কিন্তু জি জি একেবারে অপরিচিত মানুষ যদি ইন্ডিয়াতে কোনো বাচ্চাকে চকলেট দেয়, তাহলে প্রক্সিমিতে কিন্তু তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, মারাত্মক অপরাধ। তার মানে রেপ হওয়ার আগেরই একটা স্টেপ, প্রিভেনশন, জি জি। বাংলাদেশে নাই। এই আইনটা হয়েছে ওই যে একবার খুব ভাইরাল হয়েছিল, গাড়িতে রেপ করে তাকে ফেলে দেওয়া হয়েছিল, মনে আছে? জি স্যার, শুনেছিলাম স্যার। এ এই নিয়ে ধরনের এক মামলা অনেক। ছিল ইন্ডিয়াতে। তারপরে এই আইনটা হয়েছে, মানে কেউ যেন সাহসও না পায়, রেপের প্রচেষ্টাই যেন না করে, তার আগেই প্রিভেনশন। আশা করি বুঝতে পেরেছেন যে দুইটা সেকশন কেন আসবে। নেক্সট, এরপরে আমি আরেকটি প্রশ্ন পড়ি। চুরির দায়ে অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে 380 ধারায় চার্জ গঠিত হলো, তার মানে কোনো দোকানে, কোনো বাড়িতে চুরি করেছে, ভেতরে চুরি, তাই না? জি বিচার চলাকালে সাক্ষ্যে যদি প্রকাশ পায় যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে, তার মানে হয়তোবা চুরি তার মালিকের বাসাতেই করেছে, মালিক মনে করছে চুরি করে নিয়ে গেছে, কিন্তু না, পরে সে মনে করছে যে না, মালিকই তাকে জিনিসটা দিয়েছে কোনো রিপেয়ার করতে, হয়তো বা একটা মোবাইল ফোন বলেছে এটা ঠিক করে নিয়ে আসো, মালিক পরে ভুলে গেছে মোবাইল ফোন কোথায়, পরে দেখা যাচ্ছে তার একটা কর্মচারীর কাছে। তাহলে সে প্রথমে মনে করেছে চুরি করেছে, কিন্তু পরে না, সে নিজেই রিপেয়ার করতে তাকে দিয়েছিল, পরে সে আত্মসাৎ করেছে। তার মানে এটা কি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়ে গেল না? বিশ্বাস করে দিলাম, জি পরে সে সেটা খেয়ানত করলো আমানতের, দ্যাট ইজ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। এক্ষেত্রে আদালত উক্ত মামলায় কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগ্রহের জন্য দোষী সাব্যস্ত করতে পারবে কি? আইনের বিধানসহ উল্লেখ করুন, বলেন তো এটা কোন আইনে হবে? নোট দেখবেন না? জি স্যার। এটা সিআরপিসির কোন আইন, প্রাসঙ্গিক আইন কোনটা হবে, সিআরপিসির কত সেকশন হবে? কে বলতে পারে? নোট দেখবেন না নিচে? এই যে প্রাসঙ্গিক আইন অংশটুকু না দেখে বলেন। 403, এটা সিআরপিসি। বুঝতে পারছেন না? 403, ডাবল জিও জি জি পার্টি। জি 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 জি। স্যার সত্যি। এই প্রশ্নের উত্তরটা 403ও করা সম্ভব, আমি সেটাও আমি শেখাবো। এবং ফাইনাল টাচে আমি এই টাইপেরই উত্তর নিয়ে আসছি। হ্যাঁ, দেখেন, ঘটনা বিচার্য বিষয় প্রাসঙ্গিক আইন
237 ধারার বিধান মতে আসামির বিরুদ্ধে এক ধরনের অপরাধের জন্য অভিযোগ গঠন করার পর সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় যে ভিন্ন অপরাধ করেছে, তবে সে ভিন্ন যে অপরাধ করেছে উক্ত প্রমাণিত অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া যাবে। অর্থাৎ যে অপরাধের জন্যই হোক না কেন, সাক্ষ্য প্রমাণে যদি ভিন্ন অপরাধ প্রমাণিত হয় তবে উক্ত ভিন্ন অপরাধটির জন্য আসামিকে শাস্তি দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? এটা কি প্রাসঙ্গিক আইন পড়লাম। এবার সিদ্ধান্ত। উপরোক্ত আইনের বিধান ও আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ বিশ্লেষণ করে বলা যায় যে, দেখেন আমি একই ল্যাঙ্গুয়েজ ইউজ করছি কেন, যেন আপনাদের মুখস্থ করতে অসুবিধা না হয়। আরো ল্যাঙ্গুয়েজ ইউজ কর, প্রতীয়মান হওয়া যায় যে এ ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়। আপনার যেটা ভালো লাগবে, যেটা মনে থাকবে সেটাই করবেন। ক এর বা বলা যায় যে, না লিখে আমি বলতে পারি যে অনুভব করা যায় যে, তাই না? জি জি ক এর বিরুদ্ধে পেনাল কোডের 380 ধারায় চার্জ গঠিত হয়েছে এবং বিচার চলাকালে সাক্ষ্যে যদি উহা প্রকাশ পায় যে ক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে, তবে মানে মামলা হয়েছে 380-র, কিন্তু জেরা জবানবন্দিতে গিয়ে বা তদন্তর পরে সাক্ষ্য প্রমাণে গিয়ে দেখা যাচ্ছে যে না, সে আসলে এটা কি করেছে, সে বলছেন আমি চুরি করিনি, আমাকে দিয়েছিল সেটার পরে ফিরিয়ে দিইনি। আসামি যদি এই কথা বলে তাহলে তো বিশ্বাসভঙ্গ বোঝা যাচ্ছে, তাই না? জি স্যার। এক্ষেত্রে আদালত উক্ত মামলায় ককে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করতে পারে। আচ্ছা, এখন আমি 403 বললাম, এই প্রশ্নটা সামান্য পরিবর্তন করে এইটার উত্তর, এটা কিন্তু উত্তর হয়েছে কত সেকশনে? 237-এ, তাই না? পেনাল সিআরপিসির 237-এ, তাই না? জি পেনাল সিআরপিসির 237 এর পরিবর্তে 403-এ এটা উত্তর করা যাবে। প্রশ্নের সামান্য পরিবর্তন আসলেই সেটা আর 237 থাকবে না, 403-এ চলে যাবে। কেউ ধরতে পারছেন কিনা বলেন? এটা 437 না হয়ে 403, মানে ডাবল জিও পার্টি, সেই সেকশনে চলে যাবে। ধরতে পারছেন কেউ? হ্যাঁ, স্যার, লিসা আপু এক্ষেত্রে বলেন। যদি স্যার দাঁড়ান, লিসা স্যার আপু আগে এক্ষেত্রে বলো। লিসা আপু আচ্ছা আগে আচ্ছা। বলেন। শারবিন আক্তার লিসা আপু বলেন, রাজশাহী। তাড়াতাড়ি লাইনে আসতে হবে আপু। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়ার দরকার নাই, দ্রুত উত্তর করেন। কেউ আপনার কেউ ক্লাসে স্যার এসে সালাম এখানে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, বলেন। জি 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 স্যার এখানে জিও পার্টির হচ্ছে মেন যে পূর্বে খালাসপ্রাপ্ত এবং দণ্ডিত হতে হবে। তো এখানে অবশ্যই বলতে হবে দণ্ডিতর কথা। ওখানে তো শাস্তির কথা বলা আছে, দণ্ড তো বলা হয়নি। আচ্ছা, জি স্যার। আপনি খুব দারুণ জায়গায় হিট করেছেন। কামরুজ্জামান ভাই, কোনো কিছু যুক্ত করবেন বা ভিন্ন কিছু বলবেন? না স্যার, এটাই বলতে চাচ্ছিলাম যে স্যার আর এখানে আরেকটু চার্জের কথা বলা হয়েছে, এখানে স্যার আরেকটু দণ্ড বলি। হ্যাঁ, বলেন। কনভিকশনের জি কথা স্যার বলা হয়নি। আরেকটু বলি। বলেন। আর এখানে বলা আছে হচ্ছে অপরাধের ফলস্বরূপ পরবর্তীতে পৃথক অপরাধের যদি সৃষ্টি হয়, এটাও একটা ব্যাপার আছে, কিন্তু এটা ওখানে যুক্ত করা হয়নি স্যার। আচ্ছা, দেখেন, এই যে লাইনটা, বিচার চলাকালে সাক্ষ্যে যদি উহা প্রকাশ পায় যে অপরাধমূলক জি বিষয়ভঙ্গের অপরাধ করেছে, সাক্ষ্যে প্রকাশ পেল, রায় হয়েছে কি? জি না জি না স্যার, মামলা হয়নি। কিন্তু রায় হয়নি। আর ডাবল জি না। জিও পার্টির প্রথম শর্ত কি? আগের মামলাটা শেষ হতে হবে। শেষ হওয়ার জি জি পরে শেষ একই হতে হবে। ঘটনায় আবার আরেকটা মামলা সৃষ্টি হতে হবে, তাই না? জি 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 মনে করেন এই প্রশ্নটা যদি এইভাবে বলা হয় যে ক চুরিতে অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে 380 ধারায় চার্জ গঠন হয় এবং সে সাজাপ্রাপ্ত হয় জি জি অথবা খালাসপ্রাপ্ত হয়, এবং জি পরবর্তীতে জানা যায় যে সে মূলত অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে। সে মূলত অপরাধ মানে জি পরবর্তীতে, তার মানে সাজার জি কথাটা জি অবশ্যই উল্লেখ থাকতে হবে, জি বাকি স্যার, সাজা উল্লেখ থাকতে হবে। অথবা জি জি খালাসের কথা উল্লেখ থাকতে হবে। এক জি কথায় রায় হতে হবে আগের মামলায়। আর জি এখানে তো জি হয়। দুইটার মামলার জি কনসেপ্ট সৃষ্টি হয়নি। প্রথম মামলায় হয়েছে 380-তে, ওই মামলায় রায়ের পূর্বেই বিচারক জি ধরতে জি পেরেছেন রায় দিতে গিয়ে, বা জি জি আর্গুমেন্টের জি সময় বুঝতে পারছেন, রায় লিখতে গিয়ে জি বুঝতে পারছেন না না 380 না তো, এখানে কত হবে? 406 হবে, তাই না? বা 408 হবে। জি স্যার। 408। হ্যাঁ বুঝতে পেরেছেন? তো জি সেখানে হলে স্যার। কিন্তু ডাবল জিও পার্টি করা যেত না, কিন্তু এখানে করা যাবে। তাহলে জি একই প্রশ্ন, একই ধরনের, কিন্তু প্যাঁচ লাগানো, এই যে এই ক্রিটিক্যাল জিনিসগুলো ধরার জন্য আমি 403 আগে আপনাদের মাথায় দিয়ে দিলাম, এবং জি খুব স্যার। চমৎকার ভাবে শারমিন আপু উত্তর করেছেন।
ভেরি আর আপনার উদাহরণগুলো স্যার খুবই আমার মজা লাগে, আপনি এমন এমন উদাহরণ দেন যেগুলো এখন মনে রাখার মতো স্যার, মনে গায়ে রাখার মতন, হলুদ। একটু মজা মজা করার চেষ্টা করে। আইন তো খুব বোরিং জি স্যার, জিনিস। আইন খুব বোরিং, এটা ভালো তো আর লাগে সাহিত্য স্যার। না, তাই না? এটা তো আর ওই যে জি কপিলা, জি। কপিলার কুবেরের হ্যাঁ গল্প হ্যাঁ। না, হ্যাঁ, টুনি আর জি মন্টুর স্যার। গল্প না। আইন খুবই বোরিং জি স্যার। জিনিস, তাও একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করে। স্যার আরেকটা কথা বলছি স্যার, আপনি হ্যাঁ, ফাইনাল টাচে কি মানে এর আমাদের যে যে কোশ্চেন গুলো আছে আরো কি বেশি দিয়েছেন স্যার অনেক? ফাইনাল টাচে, মানে ফাইনাল টাচটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং এর আরো আচ্ছা। মানে বাড়ানো হচ্ছে। হ্যাঁ, জি জি কেন? স্যার। কেন এই যে 12 হ্যাঁ। তারিখে, 12 তারিখের যে প্রশ্ন, এইটা হ্যাঁ। এটার উপর ভিত্তি করে আমাকে করতে হচ্ছে, কারণ জি 12 তারিখে এমসিকিউ যদি এই ধাঁচের প্রশ্ন করে, জি তাহলে স্যার, রিটেনে কি যে কি না কি হবে করবে চিন্তা করছেন? সেটাই তাহলে স্যার। আর আপনাদেরকে পাস করার, জি, পাস করার একমাত্র অস্ত্রই তো স্যার প্রবলেমেটিক আর ড্রাফটিং, প্রবলেমেটিক, এই দুটাই। এখন আপনার জি স্যার। প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে আবার ড্রাফটিং ঢুকিয়ে দিবে। কিভাবে? জি জি। একটা সিচুয়েশন জি তুলে দিয়ে বলবে এটার প্রতিকার কি, এবং উক্ত প্রতিকার বিষয়ে সেটাই। প্রস্তাবিত করুন। আপনাকে বলেও দিবে না যে আপিল হবে না, রিভিশন হবে। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। বুঝতে আচ্ছা পারলেন? স্যার, আপনি সেভাবেই আমাদের জন্য তৈরি করেন যেন হ্যাঁ, আমরা সেটাই পাশ তো করতে তৈরি পারি করছি। এই সবাই কারণে ইনশাল্লাহ। আমি তো বলেছিলাম জি শুরুতে স্যার। যে আমি ফাইনাল টাচ নোট দিব না, কিন্তু 12 তারিখের প্রশ্ন জি আমাকে বাধ্য করলো ফাইনাল টাচ রেডি করার জন্য। জি স্যার, প্রশ্ন খুব ক্রিটিক্যাল হয়েছে দেখলাম স্যার। জি, আসলে। আচ্ছা স্যার, ঠিক তাহলে আছে। আপনি লাইনে থাকেন, যেহেতু নয়েজ হচ্ছে না। তাহলে আমাদের জি ক্রিটিক্যাল স্যার। থিঙ্কিং, এটাকে বলে ক্রিটিক্যাল থিঙ্কিং, একটু আগে যেটা আমরা করলাম, যে 237 জি না হয় 403 কখন হবে, জাস্ট একটু প্রশ্নে পরিবর্তন করলে একই প্রশ্ন। এই প্রশ্ন হয়তো বা ক্লাস জি টেস্টে আমি এভাবে চেঞ্জ করে বা ফাইনাল টাচ নোটের মধ্যে একটু চেঞ্জ করে জি। আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা দেখতে পাবেন হ্যাঁ কাজ স্যার, করতে। চেঞ্জ করতে হবে কারণ হ্যাঁ, পরীক্ষা তো কারণ ওরকমই আপনাদেরকে, করবে স্যার। আপনাদেরকে এমন ভাবে মানে ক্লাস টেস্ট এবং মডেল টেস্ট এমন ভাবে অত্যাচার করব, অত্যাচার বলতে প্রশ্ন এমন ক্রিটিক্যাল করব যে মাথা ঘুরাই দেবো। হ্যাঁ, যে অত্যাচার করেন স্যার যেন আমরা পরীক্ষার খাতায় যে পারি, কিন্তু সময় তো খুব অল্প স্যার। মাঝখানে শুধু 1 মাস আছে। সমস্যা না, তার আমি শুরু করে দিয়েছি তো। জি আমার পরিকল্পনা জি ছিল স্যার। যে 1 সপ্তাহ রেস্ট নিয়ে শুরু করব, কিন্তু আমি তো শুরু করতে পারলাম না, জি জি। রেস্ট নেওয়ার সুযোগ পেলাম না। জি তো স্যার, ঠিক আছে, রেস্ট পরে নিন স্যার, আমাদের পরীক্ষা শেষ সেটাই, হলে রেস্ট সেটা নিন। আমি, সেটা আমি তো জানি কি করতে হবে। জি স্যার। আচ্ছা স্যার। ক, হত্যার অভিযোগে একটি মামলায় অভিযুক্ত। হত্যা মানে খুন, হত্যা বলতে এখানে খুনই বোঝাচ্ছে, ঠিক আছে? জি প্রশ্নে যদি হত্যা শব্দ থাকে, হত্যা বলতে মার্ডারই বোঝাবে। আর কালপেবল হোমিসাইড এর বাংলা হলেন অপরাধমূলক নরহত্যা বা অপরাধী, হ্যাঁ। নিন্দনীয় নরহত্যা, মানে দুইটা শব্দ থাকবে। কালপেবল হোমিসাইড হলে দুইটা শব্দ থাকবে, আর হত্যা বলতে খুন আর হত্যা একই জিনিস, ঠিক আছে? একটা শব্দ থাকবে। এটাও কিন্তু বোঝার উপায়, জি নাহলে স্যার। ভাষাগত প্যাচে পড়ে যাবেন। হুম, জি ক, অভিযোগ গঠনের সময় অব্যাহতি চেয়ে আবেদন করে দাবি করে যে ঘটনার সময় সে অন্যত্র ছিল, তার মানে পিলা অফ এলিবি দাবি করছে সাক্ষ্য আইনের 105 ধারা অনুসারে, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে যখনই অন্যত্র ছিল এই কথাটা আমি বললাম বা দেখলাম, তখনই আমার মাথার মধ্যে চলে আসলো সাক্ষ্য আইনের 105 ধারা, পিলা অফ এলিবি, এই শব্দগুলো আপনাদের আসতে হবে। মানে 7টা আইনের মধ্যে কানেকশন তৈরি করতে পারতে হবে। ও এর সমর্থনে কাগজপত্র দাখিল করে। কাগজপত্র কোন পক্ষ দাখিল করছে? আসামি পক্ষ। আসুন। আদালত অভিযুক্তর দাখিলকৃত কাগজ আদি বিবেচনায় তাকে অব্যাহতি দেন, এটা কি দেওয়া যায়? জি না স্যার, দেওয়া যায় না। দেওয়া যায় না। শুধুমাত্র বাদী পক্ষের দাখিলীয় কাগজপত্র, নথিতে যা কিছু আছে তার উপর ভিত্তি জি করে আসামি খালাস দিবে না চার্জ গঠন হবে সেটা সিদ্ধান্ত নেবে। চার্জ গঠনের সময়, চার্জ গঠনের সময় আসামির দাখিলীয় কোনো কাগজপত্র দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? জি 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 স্যার। আমার সামনে একটা মামলা ডিসচার্জের পিটিশন করেছে একজন আমাদের রাশের খুব বড় একজন আইনজীবী। হ্যাঁ, আর পিপি হচ্ছে আমার খুব কাছের মানুষ, এবং পিপি যিনি ছিলেন, ওনার আবার বড় ভাই পরীক্ষা দিবে। হ্যাঁ, আমাদের রাজশাহী কোর্টের পিপি, ওনার বড় ভাই পরীক্ষা দিবে আজকে। উনি আমার নোট নিল একটা, আমাকে ফোন দিয়ে বলছে শহীদুল একটা নোট নিও তোমার, আমার ভাই দেখছে নোট তোমার, তো চাচ্ছে। তো আমি ওনাকে একটা নোট দিয়ে দিলাম আজকে। তো উনি কোর্টে আছেন, তো আমি বেশি পড়াশোনা করি উনি জানেন। তো আমি বসে আছি, অপর পক্ষ আসামি পক্ষ চার্জ গঠনের সময় আসামি পরীক্ষার হলে ছিল, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং এসএসসি পরীক্ষার সূচিপত্র নিয়ে আসছে। পরীক্ষার সূচিপত্র থাকে না, অথেন্টিক? জি জি। এসএসসি জি পরীক্ষা, পাবলিক পরীক্ষা, এটা দাখিল করেছে আসামি পক্ষ। আসামি পক্ষও কিন্তু একজন বড় আইনজীবী। এখন বাদী পক্ষে
প্রসিকিউশন পাবলিক প্রসিকিউটর এখন বলবে, আমি তখন আমার দিকে তাকাচ্ছে, তার মানে উনি একটু হেল্প চাচ্ছেন, আমি বুঝতে পারলাম। তখন আমি গেলাম, উঠে গিয়ে ওনাকে একটু পাশে দিয়ে কানে কানে বললাম। আবার এমন ভাবে দাঁড়াইছি যেন ওই বড় আইনজীবী দেখতে না পায় আমাকে, না হলে পরে আমাকে বকা দিবে, আমি জুনিয়র মানুষ। এবং আমার একটা শব্দের কারণে কি হবে, তার ডিসচার্জ হবে না। আর এখানে বিচারক যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি আবার কিন্তু বয়সে ছোট ছিলেন, মানে নতুন একেবারে, সম্প্রতি 6 মাসের ট্রেনিং শেষ করে উনি নিয়োগ পেয়েছেন। 2-3 বছর আগের ঘটনা, ওইটা আওয়ামী লীগ সরকারের আমলে। তো আমি যে ওনাকে কানে কানে বললাম যে, বলেন যে স্যার, 241 ক ধারার বিধান মতে, ফৌজদারি কার্যবিধির 241 ক ধারার বিধান মতে আসামির দাখিলীয় কোনো কাগজপত্র বিবেচনা নেওয়ার কোনো সুযোগ নেই। আসামি পরীক্ষার হলে ছিল কি কোথায় ছিল, এই যে প্লি অফ এলবি দাবি করছে, এটা কি প্রাসঙ্গিক নয় এখানে। এই আইনটা যখন বললো তখন জজ সাহেব, মানে ম্যাজিস্ট্রেট সাহেব নিজে সিআরপিসি খুলে দেখলো, দেখার পরে নামঞ্জুর, নাহলে মঞ্জুর করে দিত। বুঝতে পারলেন? আচ্ছা। স্যার এটা উনি জানেন না স্যার। না, উনি পড়েননি, একটা মানুষের সব তো জানার কথা জি না, জি তাই না? জি জি আর জানলেও ভুলে গেছেন, আর আমি তো আপনাদের পড়াচ্ছি, উনি জানেন আমি কোচিং করাই, তো আমার দিকে তাকাচ্ছে। কারণ আদালতে এরকম অনেক হয়েছে যে ইনস্ট্যান্ট আমি আইন বলে দিই, আমার তো মুখস্থ থাকে প্রায় সবকিছু, প্রয়োজনীয় জিনিসগুলো তো আরো আরো মুখস্থ থাকবে। আর আমি সবসময় যে মামলায় কোর্টে দাঁড়াবো সেই মামলায়, স্মার্টফোন তো আছে, আমি সবসময় অনলাইন জি থেকে দেখে নিব সঙ্গে সঙ্গে। তো এই মামলায় এই সেকশন আমাকে তখন একটু একবার দেখে নিলাম, কেন মুখস্থ জি বলতে গেলে তো ভুল হতেই পারে, তাই না? তা তো অবশ্যই। হ্যাঁ, রাশিদ আপু। স্যার এখানে প্রিয়া ফালেবি তো স্যার 11 ধারায়, এখানে 511 ধারাটা স্যার আমি একটু বুঝিনি। 511 বলতে 511 কখন কখন বললাম আমি? স্যার এই একটু আগে স্যার আপনি বলছে 511 এই কথাটা, এই এটা জন্য আমি বলছি স্যার সাথে সাথে 105 ধারা লিখেছিলাম। আমি 105 বলছি ধারা। 11 ধারা। 105 ধারা সাক্ষ্য আইনের প্লে অফ এলবি, আর 11 ধারায় সংজ্ঞা আছে, আর প্লে অফ এলবি দাবি করতে হয় 105 ধারায়। সাক্ষ্য জি আইনটা স্যার একটু সেটা দেখবেন তাহলে হবে। জি পাঁচশো স্যার এগারো জি স্যার। বলেনি আপু। আচ্ছা, আপনি লাইনে থাকেন, কিন্তু ওই যে আপনার মাইক্রোফোন বা শব্দ, ওই পাতা উল্টানোর শব্দ যেন না হয়, না হলে রেকর্ডিং ভিডিওটা আচ্ছা, আপনাদেরই শুনতে খারাপ লাগবে। জি নীরব স্যার। থাকার চেষ্টা করেন। এটা কি আইন সিদ্ধ? আইন সিদ্ধ মানে কি, মানে বৈধ না অবৈধ? ব্যাখ্যা করুন, মানে এটা কি বৈধ? আইন সিদ্ধ মানে কি বৈধ, লিগ্যাল, মানে বিচারক কি সঠিক দিয়েছেন নাকি? তাহলে অবশ্যই না, তাহলে ঘটনা বিচার্য বিষয় প্রাসঙ্গিক আইন 241, যেটা আমি বললাম 241 অথবা ক। আর যদি এটা ম্যাজিস্ট্রেট কোর্ট, আর যদি দায়রা জজ হয় তাহলে 265 সি বা 265 গ। ধারার বিধান মোতাবেক দায়রা জজ আদালত আসামিকে অব্যাহতি প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র মামলা নথিতে প্রাপ্ত বিষয়াদি বিবেচনা করবেন। কি কি? পুলিশ প্রতিবেদন 161 ধারায় গ্রহণকৃত সাক্ষীদের বিবৃতি, 164 ধারায় গ্রহণকৃত আসামির দোষ স্বীকারোক্তি যদি থাকে, ভিকটিমের চিকিৎসা সংক্রান্ত কাগজাদি, যেটাকে মেডিকেল সার্টিফিকেট বা সংক্ষেপে এমসি বলা হয়, সুরতাল প্রতিবেদন, ময়না তদন্তের রিপোর্ট মানে পোস্টমর্টম রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, যা যা কিছু আছে, কোনো সাক্ষ্যের বিষয় বিশারদের মতামত, যদি মাদক মামলা হয় তাহলে কি কেমিক্যাল রিপোর্ট, এটা কোনো মাদকদ্রব্য কিনা কেমিক্যাল রিপোর্ট থাকে, ঠিক আছে? তো সেটাকে এক্সপার্ট রিপোর্ট বলা হয়। তো অত্র কার্যবিধির 241 এবং 565 সি কিংবা অন্য কোনো ধারায় কোথাও চার্জ গঠনের বিষয় শুনানির সময় আসামির দাখিলীয় দলিলাদি বিবেচনা করা যাবে মর্মে আদালতকে নির্দেশ প্রদান করে না। অতএব এটা করা যাবে না। এছাড়াও যেহেতু এখানে দেখেন, বলে না যে দেওয়া যাবে, আসামি যদি কোনো কিছু দাখিল করে সেটা বিবেচনায় নেওয়া যাবে এটা বলে না, আবার নাও করে না। তার মানে নির্দেশনা এখানে একটু অস্পষ্ট। সেক্ষেত্রে আইনে যেটা অস্পষ্ট সেখানে কি আসে, কেস ল আসে। তাহলে আমাদের এখানে কেস ল দেওয়া মাস্ট। এই এই প্রশ্নটা যদি আসে, এই কেস ল দিতে হবে। খুবই সহজ কেস ল, রাষ্ট্র বনাম নজরুল ইসলাম, এতটুকু লিখলে কেস ল হয়ে গেল। মানে কেস ল লিখার 3টা নিয়ম, কয়টা নিয়ম? 3টা নিয়ম। 3টা। রাষ্ট্র বনাম নজরুল ইসলাম এতটুকু লিখলে আমার হয়ে যাবে। পরে যে সংখ্যাগুলো আছে অনেক সময় মনে থাকবে না, মনে না থাকলে লেখা দরকার নাই। তারপরে কি লিখতে পারেন আপনি? 50 DLR 1998 103, 50 নম্বর ভলিউম ডিএলআর এর 1998 সালের মামলা রায়, এবং 103 নম্বর পৃষ্ঠায় আছে সংশ্লিষ্ট ডিএলআর, একটা মোটা বই তাই না?
এটা এই জি যে আমি এখানে সবুজ করলাম, এটা হচ্ছে মানে এটা হচ্ছে পার্টিদের নাম। আর এই যে গোলাপি করলাম, এটা হচ্ছে রেফারেন্স নাম্বার, কোথায় আছে, ঠিক আছে? তো জি এই যে হয় আপনি সবুজটুকু লিখেন অথবা গোলাপিটুকু লিখুন, যে কোনো একটা লিখলে হবে। আর দুইটার কম্বিনেশনে দুইটা যদি লেখেন তাহলে আরো ভালো, পার্টিদের নামও থাকলো রেফারেন্সও থাকলো। এটাকে কেস রেফারেন্স বলে। ক্লিয়ার হলো বিষয়টা? তাই আমি বললাম Yes, তিন, sir. হয় সবুজটা লিখেন অথবা গোলাপিটা লিখেন অথবা দুইটাই লিখেন, তিন প্রকারে লেখা যায়। তাহলে এইটা হচ্ছে কেস ল লেখার সঠিক পদ্ধতি। তাহলে এই যে রাষ্ট্র বনাম নজরুল ইসলাম, এটা লেখা তো সবচেয়ে সহজ, তাই না? জি জি তবে স্যার এই কেস ল বা আপনার ডিএলআর কি স্যার মনে রাখার কি স্যার আরো কি কোনো কৌশলী কোনো অথেন্টিক কোনো সোর্স আছে স্যার? এইটা মনে রাখা তো খুব মুশকিল হয়ে যাচ্ছে স্যার, এই কেস ল। প্র্যাকটিস আসলে করতে স্যার করতে, খুব ওই যে কঠিন কি হবে। বলতে, গাইতে গাইতে গায়েন নাকি যেন বলে, আচ্ছা পড়তে আচ্ছা পড়তে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আপনি এই যেমন ধারাগুলো অনেকগুলো, আপনার প্রথম যখন লয় ভর্তি হলেন এত ধারা কিভাবে পড়বো, 500 পেনাল কোড যখন স্যার পড়াচ্ছে, পেনাল কোডে 511টাই ধারা, তখন তো মাথা ঘুরাই গেল। জি অনার্সে দ্বিতীয় সেমিস্টারের স্টুডেন্ট, মাথায় ঘুরে যাবে, তাই না? জি কিন্তু স্যার এখন তো পেনাল কোড মোটামুটি 90% আমার মাথাতেই চলে আসে, কোথায় কি আছে এমনি ধরতে পারি। তো এগুলো আপনার, স্যার বলেন। স্যার একটু বলবো স্যার, হুম। পরীক্ষা হলে যে যদি পার্টির নামও মনে না থাকে, কোনো মানে ওই নাম্বার গুলোও মনে না থাকে, সেক্ষেত্রে শুধু কেসলো উল্লেখ করে দিলে কি হবে স্যার না, কোনোভাবে? কেস ল শব্দটা আমি হবে এখানে না কোথাও স্যার। কেস ল বলেছি? দেখেন, আমি কেস ল জি বলে কিন্তু পয়েন্ট আউটও করিনি, আমি প্রাসঙ্গিক আইন বলেছি। না। তাহলে এটা জি হচ্ছে জি প্রাসঙ্গিক আইন, এটা হচ্ছে প্রভিশন, হ্যাঁ, এটা হচ্ছে জি কি কোডিফাই ল, এটা হচ্ছে জি কোডিফাই ল হলো যেটা আমি হাইলাইট করেছি, এবং নিচে যেটা করছি কেস ল। হ্যাঁ কেস ল একটা আইন, তাই না? জি প্রেসিডেন্ট জি বা নজির, এটাও একটা জি আইন। তাহলে দুই আইনের কম্বিনেশন এটা করা হয়েছে কেন? আপনার যদি আহ, দাওয়াত খেতে যে পোলাও ভাত খেয়ে পেট না ভরে, তাহলে একটু সাদা ভাত নিবেন না? জি স্যার। আর পোলাও ভাত খেয়ে যে, স্যার নামগুলো মনে থাকছে স্যার, কিন্তু ওই যে আপনি যে 50 ডিএলআর এই টাইপের যেগুলো মানে সংখ্যাগুলো আছে, এটা কিছুতে মনে থাকছে না স্যার। না, আমি এই এটা হচ্ছে সমস্যা। আর বারবার যে লিখলে মনে সাক্ষ্য থাকবে, আইনে বারবার লিখলে মনে থাকবে, স্যার হ্যাঁ বলেন। যে সাক্ষ্য আইনে কয়েকটা আপনি এরকম রেফারেন্স দিয়েছেন কেস লর, বিশেষ করে আপনি ওই যে সাক্ষী যেখানে আছে বোবা সাক্ষী, তারপরে এই সেই, এখানে তো এখানে আপনি নামগুলো দেননি পার্টির স্যার, তাহলে খুব উপকার হতো আপনি শুধু এই আচ্ছা, সংখ্যাগুলো আমি আমি দিয়েছেন। প্রয়োজনে সেটা নলেজে আসলে আমি দিয়ে দিব। কিন্তু ওটা একটু মানে আমি দিয়েন তো স্যার আমি সাক্ষ্য সাক্ষ্য আইনে। আইনের আমার কাছে যে মানে জি। ডিএলআর আছে, সেখানে ওই আমি রেফারেন্স পাইছি, পার্টির নাম পাইনি, তাই দিইনি। থাকলে তো ও নিশ্চয়ই আচ্ছা দিতাম। আচ্ছা স্যার, আমি মানে ওটা আমার কাছে, পড়েছি, আমার মাথা গুলায় যাচ্ছে স্যার, কিছুতে আমি মনে রাখতে পারছি না, কিন্তু নাম থাকলে আচ্ছা পারছি চেষ্টা স্যার, করেন। এই হচ্ছে। আমার এখানে লিখতে গিয়ে ভুল জি হলে আমি পার্টির নাম তো অবশ্যই জি আছে, স্যার। প্রয়োজনে সংশ্লিষ্ট ডিএলআর হ্যাঁ বের হ্যাঁ। করে আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, ঠিক জি আছে? স্যার, ওটা একটু দিয়েন স্যার প্লিজ। জি। আচ্ছা, এই ধরনের আচ্ছা যদি স্যার। কোনো কিছু চাওয়া থাকে, যখন আপনার মনে জি হলো যে এটা একটা পার্টির নাম, জি আপনি জি আমাকে জি এতদিন জি। মেসেজ করেননি কেন, এই প্রবলেম আপনি ফেস করছেন? ও আচ্ছা ঠিক আছে স্যার, মেসেজ কারণ করে আপনি কি যে কি লাইভ আমার ক্লাসে দরকার বললেন আপনাকে আমি ভুলে পাঠিয়ে যাব, দেবো। কিন্তু মেসেজ করলে ভুলবো না, জি মেসেজটা জি। তো শো আচ্ছা করবেই। স্যার, পাঠিয়ে দেবেন। আচ্ছা মেসেজ স্যার করলে ঠিক আমি আছে। সেটা নিয়ে কাজ শুরু করব, তাই না? ব্যস্ত হ্যাঁ মানুষ তো, জি ভুলে স্যার, যাব না হলে। অবশ্যই। জি ঠিক স্যার। আছে, তো এই মামলার সিদ্ধান্ত মতে চার্জ গঠন বিষয়ে শুনানির সময় আসামির দাখলীয় দলিলাদি বিবেচনার কোনো সুযোগ নেই, স্পষ্ট বলছে রায়ে। এবং এর ভিত্তিতে আসামিকে অব্যাহতি প্রদান করা যায় না। তার মানে এই মামলায় আসামিকে অব্যাহতি দিয়েছিল, আপিলে গিয়ে আসামিকে আবার কি চার্জ গঠন করে বিচার করা হয়েছে। বুঝতে পেরেছেন? জি তাহলে জি এতক্ষণ পর্যন্ত কিন্তু এই মামলার আসামি ক না, জি স্যার এই জি মামলার আসামি ক, আমরা একটা নাম দিলাম কামাল, এই মামলার আসামি কামাল। তো প্রাসঙ্গিক আইনের মধ্যে কোথাও কামাল শব্দের ব্যবহার করেছি আমি, বা ক এর ব্যবহার করেছি? না তার মানে স্যার আমি যখন আইন লিখবো তখন কিন্তু ঘটনার কোনো কিছুই লিখবো না। তার মানে জাস্ট ঘটনাই, কি চাইলো সেটা বিচার্য বিষয় বা জিজ্ঞাসিত বিষয়। হ্যাঁ, আর জি এখন প্রাসঙ্গিক আইন লিখবো তখন আমি পিওর আইনই লিখবো, জাস্ট কোন ধারায় কি আছে এবং কেস ল যদি প্রয়োজন হয় দিব। আমার নোটে যেখানে যেখানে কেস ল আছে সেখানে মাস্ট কেস ল দিতে হবে, কেস ল প্রয়োজন বলে আমি দিয়েছি। অহেতুক আমি কোনো প্রশ্নের উত্তরে কেস ল দিইনি, যেখানে কেস ল দরকার সেখানে দিয়েছি। খুব যত্ন নিয়ে জি আপনাদের এই নোটটা করা, এমনি নাম দিয়ে নি কমপ্লিট নোট, এই নোটই আপনাদের পাস করাবে। কিন্তু ফাইনাল টাচ নোট প্রশ্ন যদি খুব কঠিন করে, তাই ফাইনাল টাচ নোট আমাদের ব্যাকআপ প্ল্যান হিসাবে আমি তৈরি করছি। বুঝতে পেরেছেন? জি স্যার
আপনাদের জন্য সামান্য একটা টাকা, কিন্তু আমার কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। এই নোট দিয়ে সর্বোচ্চ আমার 5,000 টাকাও তো ইনকাম হবে না, কিন্তু পরিশ্রম যথেষ্ট হবে, তাই না? বলে আমার কিন্তু একটা আপনার এই একটা পরিশ্রমের কারণে, হ্যাঁ, জি, আপনার এই পরিশ্রমের কারণে আমরা যদি একটা আপনারা পাশ পজিশনে করবেন আসতে এটার পারি জন্য। স্যার। একটা মামলা ফাইলিং করলেই আমার যে পেন্ডিং মামলা আছে 20-30 হাজার টাকা চলে আসবে, সিভিল মামলা। কিন্তু জি আমার স্যার। আমার এর থেকে বেশি কাজ আপনাদের পাশ করানো, এটাই আমার জি ভালো লাগা। ধন্যবাদ স্যার। তারপরে এই নোটটা দেওয়ার পরে আমি সেই কাজগুলো করব। নোট যদি 21 তারিখে কুরিয়ার করে দিই, তারপরে আমি 21 তারিখ রাত বা 22 তারিখ থেকে তো আমি সেই কাজগুলো করতেই পারবো, তাই না? জি স্যার। তার মানে এখন ফার্স্ট প্রায়োরিটি আপনাদের নোট। আর যেখানে কেস ল আছে, কেস ল মিস দেওয়া যাবে না, মুখস্থ করার চেষ্টা করতে হবে। কেস ল না দিলে কিন্তু নম্বর কমে যাবে। এবার সিদ্ধান্ত সিদ্ধান্ত এসে আমি কি করছি, মনে করেন মহিলাদের কিছু উদাহরণ দিই। চাল ধুয়ে নিলেন, হ্যাঁ, ডাল ধুয়ে নিলেন, খিচুড়ি যদি তৈরি করেন, মশলাগুলো আলাদা থাকে, পরে যখন চুলাই দিবেন তখন একসাথে মিশানো হয় না। জি জি। জি স্যার। তো মনে করেন ওপরে আছে চাল, এখানে আছে ডাল, ধুয়ে নিয়ে একত্রে করে এই যে সিদ্ধান্তে এসে যে বিধান এবং ঘটনা একত্রে করব আমরা। এখানে দেখেন আমরা একটু ভাষাগত পরিবর্তন করছি। আপনারা চাইলে 2-3টা ভাষা মুখস্থ করলে, মানে প্রতিটা জায়গায় একই লিখলে তো একটু শোনাতে কেমন লাগে। উপরোক্ত আইনের বিধান ও উল্লেখিত মামলার সিদ্ধান্ত মোতাবেক বলা যায় যে, এখানে মামলার সিদ্ধান্ত কিন্তু আছে, তাই না? জি তাই আমি এই মামলার সিদ্ধান্ত কথাটা আমি লিখলাম। হত্যার অভিযোগ অভিযুক্ত আসামি ক কর্তৃক, এখানে দেখেন কয়ের কথা বলছি আবার আইনের কথা বললাম, মানে এবার আইন আর আসামির গল্প একত্রে করে সিদ্ধান্ত নিব। তার মানে চাল ডাল একত্রে করে খিচুড়ি করব সিদ্ধান্তে এসে, তারপরে তো খাওয়ার জি, যোগ্য হবে, তাই না? তা ঠিক। অভিযোগ গঠনের সময় অব্যাহতি চেয়ে এর সমর্থনে কাগজাদি দাখিলপূর্বক ঘটনার সময় সে অন্যত্র ছিল মর্মে দাবি করলেও তা বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। এই যে এই লাইনটা আমি লিখলাম প্রথমে, দেখেন প্রায় 2.5 লাইনের একটা সেন্টেন্স, এটা কিন্তু একটা সৃজনশীলতা। আমি ঘটনা এবং আইনকে ব্লেন্ড করে আমি একটা কি করলাম, নতুন বাক্য সৃষ্টি করলাম, একটা বড় বাক্য। আপনার ছোট ছোট বাক্য দিতে পারেন, নো প্রবলেম। সুতরাং উক্ত মামলার আসামিকে অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদানের আদালতের এমন সিদ্ধান্ত মোটেও আইনসিদ্ধ হয়নি বা বৈধ হয়নি। আদালতের এমন সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ পক্ষের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করে তা বাতিল করতে পারবে। এটা কেন রিভিশন? কারণ এটা একটা আদেশ, এটা রায় না। মামলার রায়ে যদি আসামি খালাস পায় বা আসামির সাজা হয়, তাহলে এর বিরুদ্ধে আপিলের সুযোগ থাকে, মানে সেটা আপিলযোগ্য সিদ্ধান্ত। কিন্তু যদি মামলা চলাকালীন মাঝখানে যদি কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে এটাকে বলে আদেশ। আর আদেশের বিরুদ্ধে কি? রিভিশন। 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 মনে থাকবে, সিভিলে গিয়ে কিন্তু আদেশের বিরুদ্ধে আপিলও হয়। 25 প্রকার আদেশ, মনে আছে? তো 43-এর আর 43-এ দেওয়া আছে। 43 একটা পড়তে গিয়ে আরেকটা কিন্তু কানেক্ট করতে হবে। মানে একটা একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, তাহলে 5টা সন্তানের দিকে লক্ষ্য রাখতে হবে। এখন আপনাদের সন্তান কয়টা? 7টা। 7টা আইন, 7টা আইনের জি প্রতি স্যার। যত্ন নিতে হবে আপনাদের। না হলে একটা আইনের প্রতি অবহেলা হলে সে দুর্বল হয়ে যাবে, তাহলে নম্বর কমে যাবে। কারণ 100 নম্বরের উত্তর করলে পাশের গ্যারেন্টি। কিন্তু কেউ যদি পড়ছিলাম প্রশ্ন, টি এর সাথে প্রতারণা দেয় এক্স এর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আমি সমস্যার সমাধান বলে একটা ছোট চ্যাপ্টার রাখিনি এ নোটে? জি সেখানে স্যার। 2টা পদ্ধতি, একটা হচ্ছে প্রশ্ন ব্রেকডাউন, আর দ্বিতীয় হচ্ছে 4টা পদ্ধতিতে কিভাবে প্রশ্ন লিখবেন, সমস্যামূলক প্রশ্ন, তাই না? জি তো প্রশ্ন ব্রেকডাউন যখন করছেন, দেখুন এখানে টি, টি কি এখানে? ভিকটিম। আর এক্স কি? আসামি, তাই না? জি আপনি প্রশ্ন পড়ার সময় টি এর মাথার উপরে ছোট করে ভি লিখে রাখেন, আর এক্স এর মাথার উপরে এ লিখে রাখেন, এ মানে অ্যাকিউজড। অথবা টি এর মাথার উপরে বাংলায় ভ দীর্ঘ ইকার দিয়ে দেন, আর এক্স এর মাথার উপরে সরেয়া দিয়ে দেন, তার মানে ধরে নিতেন এটা আসামি, এটা ভিকটিম। তাহলে কনফিউশন হবে না। হ্যাঁ, এটা প্রশ্ন ব্রেকডাউন করা। একটু ছোট করে লিখে রাখেন, তাহলে আর পরবার আবার সেকেন্ড টাইম পড়া লাগবে না। অনেকের আবার পরীক্ষার মাথায় মানে এমন চাপ থাকবে যে 2-3 বার পড়ার পরও মাথায় ঢুকবে না কে ভিকটিম আর কে আসামি। অতএব একবার পড়ার পরে এ ভিকটিম না আসামি বুঝতে পারার সঙ্গে সঙ্গে উপরে আপনি নোট করে নেন, টি এর মাথার উপরে ভি, আর এক্স এর মাথার উপরে আ বা এ। ঠিক আছে? জি স্যার।
আজকে আরেকটা নতুন টেকনিক শেখালাম প্রশ্ন ব্রেকডাউনের। কিন্তু জি অভিযোগে এক্স কিভাবে প্রতারণা করছে তা বলা হয়নি। মামলা করেছে কিন্তু মামলার বর্ণনা নাই সঠিকভাবে, তাই না? জি যৌতুকের মামলা, আমার কাছে 3 লাখ টাকা যৌতুক চাইছে আমার স্বামী, আমার বাবা দিতে পারেনি, তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, কিভাবে, কখন ছিল, কার কাছে চাইলো, সাক্ষীরা উপস্থিত ছিল কিনা, কোনো স্পষ্ট বর্ণনা নাই। তাহলে মামলা লেখার ফাইলিং কি, ড্রাফটিং ভালো হয়নি, তাই না? জি ঠিক মতো হয়নি। এক্স মামলায় এক্স সাফাই সাক্ষ্য দেন, এক্স আসামি সে সাফাই সাক্ষী দিচ্ছে কিভাবে, মামলা শেষে দ্বিপক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে এক্স আসামি পক্ষ সাফাই সাক্ষী দিতে পারে, তাই না? জি এবং লেনদেনের বিবরণ দাখিল করে, এবং লেনদেন হয়েছে, এখানে কোনো প্রতারণা হয়নি সেটা বোঝাচ্ছে। অভিযুক্ত এক্স বিভ্রান্ত কিনা, এখানে দেখেন অভিযোগে, কিন্তু অভিযোগে এই যে এই অভিযোগ বলতে কি বোঝাচ্ছে, স্যার। কিন্তু অভিযোগে এক্স কিভাবে প্রতারণা করেছে তা বলা হয়নি। এই যে এখানে অভিযোগ কথাটা বলছে, এই অভিযোগ দ্বারা কি বোঝানো হচ্ছে, স্যার অভিযোগের এই ইংরেজি মামলার যে দুইটা, স্যার। অভিযোগের ইংরেজি দুইটা, একটা হচ্ছে কমপ্লেন্ট, মানে বাদী যেটা সিআর মামলা দাখিল করে, সি মানে কমপ্লেন্ট, রেজিস্টার কেস, তো ওকে ওটাকে অভিযোগ বা নালিশি দরখাস্ত বলে। জি তাহলে এই অভিযোগ বলতে কি সেই সিআর মামলার কমপ্লেন্ট বা বাদীর দরখাস্তকে বোঝাচ্ছে, মামলার ফাইলিংকে বোঝাচ্ছে, না চার্জকে বোঝাচ্ছে? স্যার আচ্ছা এখানে তো চার্জ কি বোঝাচ্ছে স্যার। হ্যাঁ, এখানে চার্জকে বোঝাচ্ছে। অনেকে কনফিউজড হবে এটা, তাই না? জি জি তাহলে চার্জের সময় কিভাবে মামলা সে প্রতারণা করেছে সেটা বলা নাই, তার মানে চার্জের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান নাই, মানে চার্জ গঠনের ত্রুটি হয়েছে, এটা বোঝা যাচ্ছে না? জি জি আমি প্রশ্নে প্রথম দিকে রেখেছিলাম চার্জের উপাদানগুলো, জি মানে আমরা আজকের ক্লাসে করলাম হ্যাঁ, সেগুলো। আজকের ক্লাসে পড়লাম। তার মানে আমার নোটটা এমন ভাবে এই প্রশ্নগুলো টপিকের আন্ডারে সাজানো হয়েছে, উপরের গুলো পড়লে নিচের গুলো অটোমেটিক আপনি ধরতে পারবেন। বুঝতে পেরেছেন? মানে একটা চেন অফ রিয়াকশনের মতন। বিভ্রান্ত হয়েছে কিনা এটা, আচ্ছা দেখা যাক। তাহলে ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, সিআরপিসি 225 ধারা বিধান মতো অভিযোগ গঠনকালে কোনো ভুল হলে বা তথ্য বাদ পড়লে যদি তা আসামিকে বিভ্রান্ত না করে ও ন্যায় বিচার ব্যাহত না হয়, তবে তা মামলার গুরুত্বপূর্ণ ত্রুটি হিসেবে বিবেচিত হবে না। সেক্ষেত্রে আসামি বিচার করাও দণ্ড প্রদান করা যাবে। যেহেতু এক্স কিভাবে প্রতারণা করেছে তা বলা না হলেও আসামি অভিযোগের কারণ ও অর্থ উপলব্ধি করতে সক্ষম, সে মোতাবেক পরবর্তীতে সাফাই সাক্ষ্য দেন এবং লেনদেনের বিবরণ দাখিল করেন। সাফাই সাক্ষী দিয়ে লেনদেনের বিবরণ দাখিল করেই তো বিপদে পড়ছে আসামি, তাই না? জি জি আমি আপনাদের মনে হয় গল্প করেছিলাম যে আমার একজন খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত মক্কেল, ওনাই ও আপনাদের এমসিকিউ পড়াতে পড়াতে যে উনি আজকে খালাস পেয়েছেন, হ্যাঁ। তো আমি কিন্তু সাফাই সাক্ষী দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। 3টা সিনিয়রের সামনে বসেছি, আমি বসার পরে প্রতিটা সিনিয়র বলেছে তোমার জেরা ভালো হয়েছে। আমি নিজেই অবশ্য জেরা করেছিলাম। তো তোমার আচ্ছা সাফাই সাক্ষী দেওয়ার দরকার নেই, সাফাই সাক্ষী দিলে হিতে বিপরীত হতে পারে। কেন? কারণ যে সাফাই সাক্ষী দেবো তাকে মানে বাদী পক্ষের যে আইনজীবী তিনি জেরা করে আবার কিছু তথ্য বের করে নিয়ে আসতে পারে, অতএব কেঁচো করতে সাপ বের করো না। তোমার যা জেরা জি হয়েছে জি আশা করি ভালোভাবে আর্গুমেন্ট করলে সাক্ষী মানে খালাস পাবে। তখন আমি আর্গুমেন্টের দায়িত্ব আবার একটা সিনিয়রকে দিয়ে দিই। আমার 2000 খরচ হোক, তা আসামি খালাস পেতে হবে। টাকা তো আমি পকেট থেকে দেবো না, মক্কেলই দিবে, তাই না? জি জি তারপরে ওই একজন সিনিয়রকে দিয়ে করালাম, খালাস পেয়ে গেল আমার আসামি। তাহলে সাফাই সাক্ষী দেওয়া কিন্তু অনেক রিস্ক। ওই কারণে দেখবেন অধিকাংশ মামলাতেই সাফাই সাক্ষী আসামি দেয় না। সুতরাং এটি স্পষ্ট যে অভিযুক্ত এক্স বিভ্রান্ত হননি। আমি এখানে হননি আপনি ব্যবহার করেছি, কেন? আসামি হোক তাও আমি আপনি করে সম্বোধন করছি, করা উচিত, তাই না? জি স্যার। অর্থাৎ উক্ত মামলায় তার বিচার করা ও দণ্ড প্রদান করা যাবে। এখন বিভ্রান্ত হয়েছে কিনা আপনি কি করে বুঝবেন? প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে একটু। প্রতারণা করেছে, তাহলে নিশ্চয় আর্থিক লেনদেন আছে, তাই না? জি মনে করেন টি এর কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে এক্স, এখন এটা প্রতারণা করে নিয়েছে, না আত্মসাতের মাধ্যমে নিয়েছে, না ব্যবসায়িক লেনদেন হিসেবে নিয়েছে, যেটাই হোক না কেন টাকা তো 10 লাখ নিয়েছে এক্স, তাই না?
জি এটাও সে অনুভব করতে পারছে। এবং মামলা কিসের জন্য টি করেছে, টি এর সাথে কিসের ঝামেলা, এক্স তো ভালোভাবেই জানে, জানে না? জি জি তাহলে এখানে এক্স এর বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আছে? এক্স তো খুব মানে ধূর্ত, যারা প্রতারণার মামলায় আসামি হয় তারা কিন্তু খুব ধূর্ত প্রকৃতির ব্যক্তি, তাই না? জি জি। মানে প্রতারণা করা কিন্তু চারটিখানি কথা না, অনেক প্ল্যানিং লাগে। যারা খুব এবং এখানে মেধাবী, সে যার এবং এখানে সে ছাপায় সাক্ষ্য দেওয়ার মাধ্যমে লেনদেনের বিবরণও দাখিল করেছে, তার মানে লেনদেনের বিষয়টাও সঠিক, প্রতারণার সেটা বিষয়টা। সেটাই তো দিয়ে তো লেনদেনের বিষয় দাখিল করে এটা সিভিল কোর্টে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করেছে। কিন্তু তার উদ্দেশ্য যদি প্রথম থেকে প্রতারণা হয়, তাহলে সেখানে সিভিল এখতিয়ার না, মানে ডিসিপশন। আপনাদের 26 সালের যে 12 তারিখের প্রশ্ন ছিল, জি ডিসিপশন, জি জি প্রতারণার ক্ষেত্রে ডিসিপশন জি থাকতে হবে। ডিসিপশনের বাংলা হচ্ছে ছলনা থাকতে হবে, এবং শুরুতেই ডিসিপশন ইনিশিয়ালি থাকতে হবে, দ্যাট ইজ চিটিং। বুঝতে পেরেছেন? জি ইনিশিয়ালি স্যার। না থাকলে কিন্তু সেটা চিটিং হবে না, আত্মসাৎ বা অন্য কিছু হবে, বা টাকা দিয়ে নিখো, সিভিল কন্ট্রাক্ট ব্রিচ হবে। সেক্ষেত্রে সিভিল কোর্টে যে ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা করতে পারে, তাই না? জি তো তারা হয়তো বা সাপে সাক্ষী দিয়ে এটা চেষ্টা করেছে যে এটা সিভিল নেচারের মামলা, এটা এই কোর্টে চলবে না। কিন্তু সে সিভিল নেচার বোঝানোর চেষ্টা করলো, তার প্রথম থেকেই প্রতারণার মাধ্যমে অর্থ হাতানোই কি প্রধান উদ্দেশ্য ছিল, এটাই কোর্ট উপলব্ধি করেছে। অতএব এখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। সে তো 10 লাখ টাকা নিয়েছিল, এটার জন্যই মামলা, সে স্পষ্টভাবে বুঝতে পেরেছে বলেই সাপাই সাক্ষী দিচ্ছে। সাপাই সাক্ষী না দিলে হয়তোবা বিভ্রান্তর বিষয়টা অজুহাত হিসেবে নিয়ে আসা যেত। বুঝতে পেরেছেন? জি স্যার। মনে করেন যে আমি একটা গল্পের চরিত্রের কথা যদি আমি বলেই ফেলি, হ্যাঁ, একটা সিনেমার একটা কাহিনী বা একটা গল্পের চরিত্র আমি বলে ফেললাম, তাহলে ধরে নিতে হবে ওই সিনেমার ট্রেলার দেখেছে, নাহলে সিনেমা দেখেছে সে, তাই না? জি জি অনেক সময় জেরাই এরম বের হয়ে আসে, আসামি তো কালো শার্ট পরে বের হয়েছিল, হ্যাঁ, অনেক সময় এক্সাইটেড, না স্যার কালো শার্ট না, সাদা শার্ট পরতে দেখেছিলাম, মানে আচ্ছা। এক্সাইটমেন্টে বলে ফেলে। জি জি তো তখন বিপরীত হয়ে যায় অনেক সময়। তো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, সাপাই সাক্ষী দিয়ে সে নিজের থলের বেড়াল নিজেই বের করে ফেলছে, তাই না? জি ক অন্যায়ভাবে খ কে লাঠি দ্বারা আঘাত করে, তার মানে হার্ট, তাই না? জি জি ক এর বিরুদ্ধে পেনাল কোডের 323 সাধারণ আঘাত, 352 এ পৃথকভাবে অভিযোগ করা হয়। উভয় সেকশনের অধীনে শাস্তি দেওয়া যাবে কি, দেখা যাক। প্রাসঙ্গিক আইন 335(2) ধারার বিধানের মধ্যে 2 বা ততোধিক সংখ্যার অন্তর্ভুক্ত অপরাধের ক্ষেত্রে সেগুলো একই ব্যক্তি কর্তৃক কৃত হলে একটি মাত্র মামলায় একাধিক অভিযোগ গঠন করা যাবে, অর্থাৎ প্রতিটি অপরাধের জন্য পৃথক পৃথক অভিযোগ গঠন করে উক্ত সেকশনের অধীনে শাস্তি দেওয়া। আমি এখানে ধারা লিখে সেকশন কেন লিখলাম বলেন তো? স্যার, আপনি বলেন স্যার। এখানে আমি সেকশন শব্দটা কেন ইংরেজিতে লিখলাম ধারা না লিখে? এ দেখেন, প্রশ্নের মধ্যে সেকশন শব্দটা ইউজ করেছে তাই। জি জি জি। মানে এবং প্রশ্নে প্রশ্নের সাথে ম্যাচিং করলাম, মহিলারা যেমন থ্রি পিস ম্যাচিং করে, জি ওনা জি থেকে জি, শুরু করে সবকিছু তেমন। তাহলে মানে এটা প্রশ্ন আরো যেমন চাই ঠিক তেমন ভাবে উত্তরটা তেমন দিতে হবে। তেমনই দিতে হবে। আচ্ছা। বাজারে হরেক রকম ডিম পাওয়া যায়, সিদ্ধ ডিম, তাই না? এখন জি কোনো স্যার। মক্কেল যদি বলে আমাকে কি ডিম, এই যে ক্রিম ডিম দেন, ক্রিম কুসুম, ক্রিম কুসুম মানে না হাফ বল না ফুল বল, মাঝখানে সফট টাইপের কুসুম থাকবে, ওইরকমই দিতে হবে, তাই না? জি তাহলে কি জি হবে, কাস্টমার খুশি হবে। আর যদি একটু বেশি গাঢ় দিয়ে দেয়, তাহলে কাস্টমার, ভাই চাইলাম ক্রিম ডিম, আপনি দিলেন ফুল বল, তাই না? জি মানে কুসুম গাঢ় হয়ে গেছে। কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে মনে হয়, কারণ আমি পারফেকশনে বিশ্বাস করি, খুবই খুঁতখুঁতে টাইপের মানুষ। বুঝতে পেরেছেন? জি। আপনারা আরো বুঝতে পারবেন যে আপনাদের যখন খাতা দেখবো, যেমন ভাই মনে পড়ছে আপনার খাতা দেখে কি কি ভুল ধরেছি। অনেক ভুল ধরেছেন স্যার। জি। আমি এটা, অনেকের ক্ষেত্রে এটা হবে। আপা যেগুলো বলছিল একটু আগে, একজন আপা যেগুলো বলছিল আপনি সেই সেই সব ভুলগুলো ধরেছিলেন আমার। হ্যাঁ, তো আমি এরকম আমার ব্যাচ গেছে যে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি পাশ করার পর কোনো টিচার এগুলো ভুল ধরেনি, আমার কাছে এসে ভুল ধরা পড়ছে। মানে আমি হচ্ছে কারেন্ট জালের মতন, কোনো ভুল আচ্ছা। পাশ কেটে যাবে না। সুতরাং এই যে সুতরাং এর পরে যে
একটা কমা দেওয়া আছে, কমা মিস হলে আমি সেখানে ভুল ধরবো। বুঝতে পেরেছেন? জি আইনের নামের পরে যে এখানে একটা কমা আছে, এই কমাতে ভুল হলেও আমি ভুল ধরবো। এটা দা লিখে টি বড় হাতের, এটা টি বড় হাতেরই দিতে হবে। সি বড় হাতের, এই সি বড় হাতের, এই পি বড় হাতের, এগুলো যদি দিতে ভুল হয় তাও আমি ভুল ধরবো। এটাকে ইংরেজির ভাষা অনুসারে বলে হচ্ছে টাইটেল কেস। কেস 4 প্রকার, তার মধ্যে ক্যাপিটাল কেস, হ্যাঁ, স্মলার কেস, এটা হচ্ছে টাইটেল কেস। মানে প্রতিটা শব্দের প্রথম অক্ষর যেগুলো গুরুত্বপূর্ণ বড় হাতের হবে। এই যে অফ এর ও বড় হাতের দেওয়ার দরকার নাই, কারণ এটা গুরুত্বপূর্ণ অংশ না। বুঝতে পেরেছেন? জি এটা স্যার। প্রিপজিশনকে ধরে না আইনে। তাহলে ক এর বিরুদ্ধে পেনাল কোডের সেকশন 323 ও 352 পৃথকভাবে অভিযোগ গঠন করে উভয় সেকশনের অধীনে শাস্তি দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? জি এবার দেখেন, ক খকে আইনগত হেফাজত হতে উদ্ধার করে, এবং উদ্ধার করতে যে গ একজন কনস্টেবল যার হেফাজতে খ ছিল তাকে গুরুতর আঘাত করে। তার মানে পুলিশের কাছ থেকে আসামিকে কেড়ে নেওয়া, সাধারণ ভাষায়, তাই না? জি জি এক্ষেত্রে ক উক্ত পেনাল কোডের অধীনে আহ, এক্ষেত্রে ক কর্তৃক পেনাল কোডের অধীনে কতগুলি অপরাধ সংঘটিত হয়েছে। এই যে একটু আগে যে কাজটা করলো ক, এটা দুর্ধর্ষ ডাকাতির কাজ। সিনেমাতে দেখি নায়ককে ছিনিয়ে নিচ্ছে, তাই না? বা ভিলেনকে ছিনিয়ে নিচ্ছে কে, তার সঙ্গীরা, পুলিশের ভ্যান থেকে। জি, উক্ত, পুলিশ ভ্যান থেকে আসামি ছিনতাই। হ্যাঁ, প্রিজন ভ্যান থেকে দেখা যাচ্ছে যে এক জেল থেকে অন্য জেলে নিয়ে যাচ্ছে, বা কোর্ট থেকে জেলখানায় নিয়ে যাচ্ছে, তখন ছিনিয়ে নিচ্ছে অ্যাটাক করে। তাহলে উক্ত অপরাধ সময়ের জন্য একই কার্যধারার বিচারে ক কে কি অভিযুক্ত ও বিচারের সম্মুখীন করা যেতে পারে যদি তাই হয় আইনের কোন বিধান অনুযায়ী। এই সেম, এই সেম যে সমস্যা, এই সমস্যাটার সামান্য পরিবর্তন করলে এটা পেনাল কোডের প্রশ্ন হয়ে যাবে, হবে কিনা? শেষের দিকে যদি বলি যে তাকে কোন কোন ধারায় সাজা দেওয়া যাবে এবং কি কি সাজা হতে পারে সর্বোচ্চ, তাহলে পেনাল কোডের জি প্রশ্ন হয়ে গেল। জি আর এখানে উক্ত অপরাধ সমূহের জন্য একই কার্যধারার বিচারে ক কে কি অভিযুক্ত, এই যে অভিযুক্ত মানে কি, চার্জ গঠন চার্জ গঠন। আর চার্জ সংক্রান্ত বিধান। তার মানে জি চলে আসলো সিআরপিসি এটা কোডেই হবে। পেনাল কোড দিয়ে শুরু হলো, মনে হলো এটা পেনাল কোড, পরে চেঞ্জ হয়ে এটা সিআরপিসির মধ্যে ঢুকে গেল। তবে আপনাদের এটা কনফিউশন হবে না, এটা কোথাকার প্রশ্ন, কারণ ওই 5 বা 6 নম্বরেই কি থাকবে, না 4 বা 5 নম্বরেই থাকবে হচ্ছে, মানে সিআরপিসি চ্যাপ্টারই থাকবে আর কি। হ্যাঁ, সিআরপিসির কাছে থাকবে, ওই পেনাল কোডের কাছে দৌড়ে দৌড়ে যাবে না। কারণ প্রথম দিকে আচ্ছা তো আমি স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি, তাই না? 1 2 3, 1 এ সিপিসি, 2 এ সিপিসি, 3 এ এসআর অ্যাক্ট, 4 এ সিআরপিসি, 5 এ সিআরপিসি, 6 এ পেনাল কোড, 7 এ পেনাল কোড, 8 এ এভিডেন্স অ্যাক্ট, 9 এ এভিডেন্স অ্যাক্ট, 10 এ হচ্ছে লিমিটেশন অ্যাক্ট, 11তে লিমিটেশন অ্যাক্ট, 12তে বিবিসি, 13তে বিবিসি, শেষ। পুরো স্ট্রাকচার মাথায় এই আচ্ছা জি এইভাবে স্যার। আসবে। ঠিক আছে, আপনাদেরকে এভাবে স্ট্রাকচার প্রথম দিকে আছে, দেখে দেখে মুখস্থ করে ফেলবেন। তাহলে প্রশ্ন কোথায় কি আছে খুঁজে বের করতে হবে না। এমসিকিউ তো মাথা আপনাদেরকে এলোমেলো করে দিয়েছে, র্যান্ডম করে। 35 এ, 35-এর উপধারা একে, 35 অনেকগুলো উপধারা ছিল না, চার, মানে 3টা কি 4টা আপনার উপধারা ছিল, পয়েন্ট। ধারার বিধান মতে কতগুলো পরস্পরযুক্ত সম্পর্কযুক্ত কার্যসমূহ একটি মাত্র কার্যে সামিল। এখানে সম্পর্কযুক্ত কিভাবে বুঝবো? আসামিকে পুলিশের হাত থেকে কেড়ে নিতে গেছে এবং পুলিশ আহত হয়েছে, তার মানে উদ্দেশ্য কি ছিল, তার ইন্টেনশন কি? তার বন্ধুকে বাঁচানো, সাথীকে বাঁচানো, তাই না? জি জি বাঁচাতে গিয়ে পুলিশকে 2 একটা ঘায়েল করতে হয়েছে, আঘাত করতে হয়েছে, সেটা কি? তার কাজটাকে সাকসেস করতে, তার মানে উদ্দেশ্য ঘায়েল করে না। ঘায়েল না করে যদি নেওয়া যেত তাহলে কি ঘায়েল করতো? ঘায়েল করতে হয়েছে বাধ্য হয়ে, তাই না? আঘাত করতে জি হয়েছে স্যার। বাধ্য হয়ে, আঘাত করা উদ্দেশ্য না। আঘাতটা হচ্ছে একটা আউটপুট হিসাবে, মানে এটা অপ্রধান একটা কাজ, মানে সেকেন্ডারি অ্যাক্ট হয়ে গেছে। কিন্তু প্রাইমারি অ্যাক্ট কি ছিল, তার মোটিভ কি ছিল? উদ্ধার করা, তাই না? জি এবং সেগুলো একই ব্যক্তি কর্তৃক কৃত হলে, তাহলে একজন ব্যক্তি তো বলেছে, এখানে আসামি একজনের কথা বলা হয়নি, জি দল বল আসামি মিলে তো একজন। যায়নি, একজনই গেছে। একটি মাত্র মামলায় একাধিক অভিযোগ গঠন করা যেতে পারে। তাহলে আইনটা আমরা জানলাম, এবার আমরা
কি করব, সিদ্ধান্ত দেব। 225 ও 333 ধারার অধীনে দুইটি অপরাধ সংঘটিত হয়েছে। কি করে? 225 আঘাত এবং 333-এ সরকারি কর্মকর্তার কাজে বাধা দেওয়া, তাই না? পেনাল কোড জি দেখে নেবেন দুইটি সেকশন। এখানে যদিও পেনাল কোডের সেকশনগুলো বলে দেয়নি, আপনার পেনাল কোডের সেকশনগুলো না লিখলে আবার নম্বর পাবেন না। তার মানে এই প্রশ্নের উত্তর করতে পেনাল কোড সিআরপিসি দুইটার কম্বিনেশনে করতে হবে। এটা এখানে আবার কেস ল লাগছে না, কারণ সেকশনে যথেষ্ট। উক্ত অপরাধ সময়ের জন্য একই কার্যধারার বিচারে ক কে অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন করা যাবে। অর্থাৎ একটি মাত্র মামলায় পেনাল কোডের 225 এবং 333 ধারায় দুইটি অভিযোগ গঠন করে ক কে অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন এবং অভিযোগ প্রমাণিত হলে দণ্ড প্রদান করা যাবে, তাই না? জি আর যদি প্রমাণিত না হয়, খালাস, তাই না? প্রশ্নে খালাস। কি বলা হয়েছে দেখেন, বিচারের সম্মুখীন করা যেতে পারে। প্রশ্ন এখানে কিন্তু শেষ, তাই না? জি পরে আবার কি, যদি তাই হয় আইনের কোন বিধান অনুযায়ী, তার মানে সিআরপিসি এবং পেনাল কোড দুইটাই চাচ্ছে। খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, কিন্তু এটা ক্রিটিক্যাল না? জি আচ্ছা, বিচারের সম্মুখীন করা যাবে কিনা এতটুকু চেয়েছে, আর আমি আবার এখানে একটু পাকামো করেছি। পাকামো মানে অতিরিক্ত তথ্য দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে দণ্ড প্রদান করা যাবে, এতটুকু কি যুক্ত করেছে, মানে একটু সৃজনশীলতা দেখিয়েছে, যেটা অন্য জি গাইডে বুঝতে এভাবে পেরেছি। নাই। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, জানা আছে, দিয়ে দিয়েছে। এগুলো করলে অতিরিক্ত নম্বর পাওয়া যায়। সেক্ষেত্রে কি হয়, অন্য একটি প্রশ্নে আপনি খারাপ করলেও মেকআপ হয়ে যায় নম্বর। এবং প্রথম দিকে যে প্রশ্নগুলো সহজ সেগুলো উত্তর করবেন যেটা পারবেন, তাহলে সকাল যার ভালো, দুপুর বিকাল রাতও তার ভালো হবে, তাই না? আচ্ছা মানে সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। জি জি বুঝতে- এক্স কে মর্নিং পেনাল কোড, সন্ধ্যা দিন। হ্যাঁ পেনাল কোডের সেকশন 408 মানে কি, চাকর কর্তৃক বিশ্বাসভঙ্গ, এর অধীনে জি শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের দায়ে অভিযুক্ত করা হয়। আদালত এক্স কে সেকশন 381, তার মানে এটা কি চাকর কর্তৃক চুরি, তাই না? এর অধীনে জি স্যার। শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত ও দণ্ডিত করেন। এখানে কি লেখা আছে? দণ্ডিত করেন। শারমিন আক্তার লিজা আপু হাত উত্তোলন করেন। হ্যাঁ, লাইনে আসেন। জি স্যার। ওই জি প্রথম স্যার বলেন। প্রথম দিকে একটা জিনিস আপনাদের শেখালাম না, জি স্যার। শাস্তিযোগ্য ওই যে অপরাধ সংগঠনের দায়ে দণ্ডিত। জি দোষী সাব্যস্ত মানে রায়ে দোষী সাব্যস্ত, মানে আসামি দোষ করেছে জি ও জি দণ্ডিত জি করেন। স্যার। দণ্ডিত। আমরা জি ছোটবেলা থেকে আমাদের সময় সবচেয়ে ক্রাশ কে ছিল? সালমান শাহ এবং শাবনূর জুটি, তাই না? জি স্যার। আমাদের বয়সে। তো শেষে দেখি জি যদি সাজা হয় আসামির, যে আসামিকে দোষী জি সাব্যস্ত, আসামিকে দণ্ডবিধির, বাংলাদেশের দণ্ডবিধির 302 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হইল। এটা যে কতবার জি শুনি। আর হ্যাঁ, যখন এই জি জি সিনটুকু দেয় তখন সুপ্রিম কোর্টের কি দায়িত্ব, একটু ভিডিও ফুটেজ দেয়, তাই না? জি স্যার। তো মজার বিষয় যে ওই রায় কিন্তু সুপ্রিম কোর্টে হচ্ছে না, দায়রা জজে হচ্ছে, জি কিন্তু সুপ্রিম কোর্টের একটা ফুটেজ দিয়ে দিল। তার মানে যে সিনেমা তৈরি করেছে সে জানেই না যে ওই কোর্টে বিচার হচ্ছে না, হচ্ছে ছোট কোর্টে। হ্যাঁ। জি কিন্তু আমাদের মাথায় গেঁথে গেছে 420 ধারা এবং 302 ধারা। তো এই জি যে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা হয়েছে, তার মানে জি উক্ত দোষী সাব্যস্ত করা দণ্ডিতগণ বৈধ কি? দেখেন প্রশ্ন 403-এ যে আবার ঘুরে আসলো, তাই না? জি স্যার। আবার জি তার বিচার করা যাবে কিনা? আমরা পড়ছি হচ্ছে ফ্লেমিং চার্জ গঠন সংক্রান্ত বিধান। আমরা তো ডাবল জিও পার্টি সংক্রান্ত বিধানে যাইনি যে সেই প্রশ্নগুলো জি না। আসবে। তবে হ্যাঁ, জি আমার ফাইনাল টাচ নোটে আমি কি করছি না, টপিক ওয়াইজ আমি প্রবলেমেটিক প্রশ্ন রাখছি না। টপিক ওয়াইজ রাখলে আপনি ধরতে পারবেন যে এই ঘরে বাঘ আছে, এই জি ঘরে সিংহ আছে, তাহলে উত্তর কি হবে। তার মানে টপিকের আন্ডারে জি প্রবলেমেটিক প্রশ্ন 5টা 10টা করে দিলে আপনারা ধরে ফেলবেন। কিন্তু আমি কি করব, জি স্যার। হালা দিয়ে দিব, টপিকের আন্ডারে না।
যদি আমি বুঝছি স্যার। 60টা বা 70টা প্রবলেমেটিক প্রশ্ন পেনাল কোড থেকে করি তাহলে আমি ঢালা দিয়ে দেবো, এক থেকে সিরিয়ালে চলে যাবে কত পর্যন্ত, 70 পর্যন্ত। আপনাকে বুঝে ফেলতে হবে, জি, কারণ এখানে টপিক আমি বলে দেবো না, তাহলে বুঝছি আপনার স্যার। আসল যাচাই হবে, তাই না? আর এখানে তো আপনার জি সিরিয়ালে স্যার। পাচ্ছেনই। তো যাদের কাছে আমার হ্যাঁ, কমপ্লিট নোট এবং ওই ফাইনাল টাচ নোট একসাথে থাকবে তারা উভয়ভাবে উপকৃত হবে। এটা হচ্ছে পড়ার জি জন্য, স্যার। আর ওইটা হচ্ছে নিজেকে যাচাই করার জন্য। আপনি নিজেই আগে দেখবেন জি উত্তর স্যার। না করে শুধুমাত্র প্রশ্ন পড়ে ধরতে পারছেন কিনা কত। যেমন এই জি যে স্যার। এই প্রশ্নে দেখেন প্রাসঙ্গিক আইনে আমি কিন্তু কি ঢেকে রাখছি, ঢেকে রাখিনি, এখনো ওপেন করিনি। জি। তো আপনারা হুম। ওইভাবে একটা কাগজ দিবেন, সাদা কাগজ দিয়ে ঢেকে শুধু প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করবেন কোন সেকশন উত্তর হবে, মানে নিজেকে নিজে যাচাই জি। করবেন ফাইনাল টাচ নোট পাওয়ার পরে। ওকে, জি স্যার। প্রাসঙ্গিক আইনের বিধান উল্লেখপূর্বক উত্তর দিন, মানে আইন উল্লেখ করতে হবে, ধারা এবং আইন। জি। এখানে 237 ধারার বিধান মতে কোনো অপরাধের জন্য আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পর যদি সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে সে ভিন্ন অপরাধ করেছে, তবে উক্ত ভিন্ন অপরাধের জন্য তাকে দণ্ডিত করা যাবে। জি স্যার। সুতরাং আলোচ্য ঘটনায় এক্স কে পেনাল কোডের 408 এর অধীনে চার্জ গঠন করার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেকশন 381 এর অধীন অপরাধ করেছে মর্মে আদালতের নিকট প্রতীয়মান হওয়ায় তাকে 381 এর অধীন দোষী সাব্যস্ত ও দণ্ডিত করা যাবে। মানে মামলা হয়েছে 408-এ, কিন্তু তিনশো আটে আটে একাশিতে তাকে কি করা যাবে, সাজা দেওয়া দণ্ডিত যাবে। করা যাবে। কারণ সে 381 মানে চুরির কাজ করেছে, বিশ্বাসভঙ্গ সে করেনি। চাকর কর্তৃক চুরি হুম। হতে পারে, চাকর কর্তৃক বিশ্বাসভঙ্গ হতে পারে, কিন্তু এখানে শুধুমাত্র একটু পার্থক্য, ডেলিভারি অফ প্রপার্টি কিভাবে হয়েছে, ডেলিভারি অফ প্রপার্টি গোপনে হয়েছে, অসাধুভাবে হয়েছে, মানে ওই যে গোপনে অসাধুভাবে অপসারণ করলো সে নিজেই, না এটা মালিক চুরি। তাকে তার হাতে নিজে থেকেই দিল বৈধভাবে। জি, তার মানে এটা ট্রান্সফার বিশ্বাসভঙ্গ। বৈধভাবে হলে বিশ্বাসভঙ্গ, বিশ্বাস করে দিলাম তুমি খেয়ে ফেললা, বিশ্বাসভঙ্গ করলা, জালিয়াতি করলা আমার সাথে, এরকম ল্যাঙ্গুয়েজ। আর চুরি করেছে তার মানে সে নিশ্চয়ই গোপনে করেছে, তাই না? মালিকের জিনিস গোপনে চুরি না করলে, প্রকাশ্য করলে তাকে ছাড় দিবে? জি স্যার। অপরিচিত ব্যক্তির জিনিস প্রকাশ্যে চুরি করা যাবে, যেটা ছিনতাই করে দৌড় দেয়, সেটাও চুরি। ঠিক আছে? তো প্রশ্ন শুরু থেকে আপনার অনেক কিছু মনে হতে পারে, কিন্তু লাস্টে কি চাচ্ছে তার উপর ডিপেন্ড করে প্রশ্নের মোড় ঘুরে যেতে পারে।